হোয়াট ননসেন্স! আপনি কি চোখে দেখেন না? আপনার সামনে দিয়ে একজন মানুষ যাচ্ছে, আপনি কিনা তার মুখে কালকের পুরনো পানি ঢেলে দিলেন। কর্কশ কণ্ঠে কথাটা বলে একজন যুবক সামনে পানির বোতল হাতে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা বোরখা পরা মেয়েটির দিকে তাকালো। তুবা নিজের কাজে আহাম্মক হয়ে গেছে। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলল, পুরনো পানির জন্য রাগ করেছেন? আপনি চাইলে আমি আজকে টাটকা ঠান্ডা পানি এনে আপনার মুখে ঢেলে দিতে পারি। স্বাধীনের মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। চোখের চশমাটা ঠিক করে কাট কাট গলায় বলল, স্টুপিড মেয়ে! তুবা ভ্রু কুঁচকে বলল, এই কি বললেন? চোখের সাথে সাথে কানেও কি সমস্যা নাকি আপনার? তুবা তেতে উঠে বলল, বাড়াবাড়ি করবেন না। মানছি আমার ভুল হয়েছে, তাই বলে অপমান তো করতে পারেন না। শুরুতে সরি বললে এভাবে অপমান করতাম না। স্বাধীনের তৎক্ষণাৎ জবাবে বিপরীতে উত্তর গোছাতে তুবার বেগ পেতে হলো। প্রতি উত্তরে বলার মতো কিছু খুঁজে না পেয়ে তুবা অস্ফুট স্বরে বলল, এর জবাব আমি পরগালে দিয়ে নিব। স্বাধীনের ভ্রু কুঁচকে গেল। এমন কথা জীবনে শুনেছি কিনা সন্দেহ। তবুও নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, তখনই একটা মালবাহী ট্রাক খুব জোরে হর্ন বাজিয়ে ওদের পাশ দিয়ে চলে গেল। ওরা বর্তমানে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে। স্বাধীন ট্রাকের থেকে চোখ সরিয়ে তুবার দিকে তাকাতেই থমকে গেল। তুবা দু হাত দিয়ে মাথা চেপে ধরে মৃদু আর্তনাদ করছে। স্বাধীন বিচলিত কণ্ঠে বলল, আর ইউ ওকে? তুবার ফর্সা মুখটা রক্তিম হয়ে গেছে। চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ও যে বেশ অসুস্থ বোধ করছে সেটা বুঝতে আর বাকি নেই স্বাধীনের। তুবা এক পর্যায়ে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ল। ও এখনও মাথা চেপে ধরে আছে। তা দেখে স্বাধীন চিন্তিত স্বরে বলল, হেই, আপনাকে ঠিক লাগছে না? হাসপাতালে নিয়ে যাবো আপনাকে? তুবার অবস্থা অপরিবর্তিত দেখে স্বাধীন আশপাশে তাকালো কারো সাহায্য নেয়ার জন্য। এমন সময় তুবা আচমকা রাস্তা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো, একদম স্বাভাবিক হয়ে গেল। এমন ঘটনায় স্বাধীন প্রচণ্ড অবাক হয়ে গেল। একটু আগেই যে মেয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল সে এখন এতটা স্বাভাবিক কিভাবে হয়ে গেল? স্বাধীন নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছেন আপনি? তুবা হাসি হাসি মুখে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আমার আবার কি হবে বাবা, আমি একদম ফিট আছি। স্বাধীনের চোয়াল ঝুলে গেল। অস্ফুট স্বরে বলল, বাবা! তুবা স্বাধীনের কাঁধ চাপড়ে মুচকি হেসে বলল, আরে ইয়াং ম্যান, তোমাদের মতো ছেলেকে আমাদের মতো বয়স্ক বুড়ো তো বাবা বলেই ডাকবে। তোমাদের বয়সে আমিও বেশ খুশি হতাম কেউ আমাকে বাবা বলে ডাকলে। স্বাধীন হতভম্ব হয়ে গেল। ওর চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ও মনে মনে বলল, গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলানো, আর এ কিনা বলে সে নাকি বয়স্ক বুড়ো। বয়স্ক বুড়ি বললেও না হয় একটু মানা যেত। তুবা স্বাধীনের গাল টেনে দিয়ে বলল, তা বাবা, তুমি কোথায় পড়াশোনা করছো? স্বাধীন গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তুবার দিকে তাকালো। ও নিজের চোখ আর কানকে একদম বিশ্বাস করতে পারছে না। এসব কি হচ্ছে ওর সঙ্গে? কোনো প্র্যাঙ্ক? স্বাধীনের থেকে জবাব না পেয়ে তুবা ওর কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল, কি হলো, উত্তর দাও। স্বাধীন হতভম্ব দৃষ্টিতে তুবার দিকে এখনও তাকিয়ে আছে। ও যেন এখন অন্য জগতে চলে গেছে। তবুও নিজেকে সামলে কোনো মতে বলল, জব করছি। তুবা মুচকি হেসে বলল, ভালো করে নিজের দায়িত্ব পালন করো বাবা, আর জীবনে অনেক উন্নতি করো। বলে তুবা ধীর পায়ে সামনের দিকে অগ্রসর হলো। আর পেছনে রেখে গেল এক আশ্চর্যজনক আহাম্মক ছেলেকে, যে নিজের আলগা হয়ে যাওয়া চশমাটা ঠিক করে ওর গমন পথের দিকেই তাকিয়ে আছে।
হাসান ভিলার কিচেনে 40 দুই রমণী বিকেলের নাস্তা বানাতে ব্যস্ত। ওড়না দিয়ে মুখের ঘামটুকু মুছে নিয়ে তানিয়া ইসলাম বলল, বুঝলে সিনু, আজ এতটুকুই থাক। সাজিদ ভাই আর উনি তো বাসায় নেই, শুধু বাচ্চারা আছে। ওরা আর কতই বা খাবে। পুডিংটা নামিয়ে রেখে সানিয়া সিনু টিটকারি দিয়ে বলল, বাচ্চাদের যদি পুরো একটা রুম ভর্তি খাবার দিই, তবুও ওরা সব খাবার সাবার করে দিবে। ওদের মতন পেটুক এই দুনিয়ায় নেই। সানিয়া সিনুর কথা শুনে তানিয়া হেসে উঠল। হঠাৎ ড্রয়িং রুম থেকে কোনো অল্প বয়সী মেয়ের আর্তনাদ ভেসে আসতেই সিনু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভেবলি মেয়েটা মনে হয় আবার উল্টে পড়েছে। এই ধূপ ধাপ করে শুকনো মেঝেতে পড়ে যাওয়ার অভ্যেস যে কবে শেষ হবে আল্লাহ মালুম। ভাত দে তো, আগে গিয়ে দেখি সেহনাজের কি হয়েছে, নয়তো এর হিসাব। সিনু কপাল চাপড়ে বলল। চুপ করো তানি, পরের লাইন আমার জানা। তানিয়া কোনো উত্তর না দিয়ে সিনুকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ঠিক যা ভেবেছিল তাই। শেহনাজ মেঝেতে উল্টো হয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। ওরা দুজনে গিয়ে দ্রুত ওকে তুলে সোফায় গিয়ে বসিয়ে দিল। শেহনাজ মৃদু গলায় বলতে লাগলো, মাম্মা, ছোট মা, কোমরে ব্যথা পেয়েছি। সিনু বলে উঠল, এ আর নতুন কি মা, দাঁড়াও মলম নিয়ে আসছি। বলে সিনু মলম নিতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়ের কোমরে মলম দিয়ে দিল। অতঃপর মেয়ের উদ্দেশ্য করে বলল, তোমার ভাই কি করছে? ভাই ওর রুমে। সিনু কপালে ভাঁজ ফেলে বলল, তার মানে ও এখনো ঘুমোচ্ছে? এই ছেলেকে নিয়ে যে কি করি, সারা দিন ঘুমের উপরেই থাকে। তানিয়া বিরোধিতা করে বলল, মোটেই না, ছুটির দিনগুলোতেই শুধু যা ঘুমায়, নয়তো বাকি দিনগুলো বেশ পরিশ্রম করে, পড়াশোনা করে। নিজের ছোট মায়ের কথা টেনে নিয়ে শেহনাজ বলল, আমার গাল দুটো সবসময় টেনে টেনে লাল করে দেয়। ওর কথা শুনে সিনু আর তানিয়া একযোগে বলে উঠল, ও তোমাকে অনেক ভালোবাসে, তাই এমন করে। শেহনাজ মুখ ভেঙচি কাটল। সিনু কিছু একটা ভেবে দোতলার দিকে পা বাড়ালো। ওর গন্তব্য নিজের একমাত্র আদরের ছেলের ঘর। দরজা খোলা আছে দেখে সিনু নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করলো। দেখলো উদম গায়ে ছেলে তার বেঘরে ঘুমোচ্ছে। সিনু বড় একটা নিঃশ্বাস নিয়ে বিছানার কাছে এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, সাবাস, উঠে পড়ো। আর কত ঘুমোবে? আজকের জন্য ঘুমের মেয়াদ শেষ। সাবাস, ঘুম জড়ানো কণ্ঠে বলল। মাম্মা আর 5 মিনিট। সিনু ছেলেকে টানতে টানতে বলল, না সাবাস, অনেক হয়েছে, উঠে ফ্রেশ হয়ে নাও। মায়ের কাছে হার মেনে সাবাস আর মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে চলে গেল। সিনু সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বিছানা গোছাতে লাগলো। এমন সময় তানিয়া হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলে উঠল, দুবার আবারও অ্যাটাক হয়েছে, ভাইয়া এখনই ফোন করে বলল। সাবাস বাথরুমের ভেতর থেকে বলে উঠল, তার মানে আবারও আমাদের অভিনয় করতে হবে? শিট। পরিচয় পর্ব। সাজিদ, মেহমেদ দুই ভাই। সাজিদের বউ শিনু আর বাচ্চা আভাস, আয়শা শেহনাজ। সাবাস আয়শা যমজ ভাই বোন। মেহমেদের বউ তানিয়া আর বাচ্চা তুষার। তানিয়ার ভাই তানজিদ। তানজিদের বউ রাইসা আর বাচ্চা তোবা। স্নিগ্ধ বিকেল, সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। একটা সুন্দরী যুবতী ছাদে দাঁড়িয়ে সেই দৃশ্যেরই সাক্ষী হচ্ছে। বাতাসে ওর লম্বা চুলগুলো মৃদু মৃদু উঠছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগে বাধা পড়ল কিছু চেঁচামেচির আওয়াজ শুনে। আয়শা ভ্রু কুঁচকে শব্দের উৎসের দিকে কান খাড়া করল। বুঝতে বাকি নেই ড্রয়িং রুমে কিছু না কিছু নিয়ে নিশ্চয়ই বেশ ঝামেলা হচ্ছে। আয়শা চুলগুলো খোপা করে মাথায় ওড়না ভালো মতো দিয়ে নিচে চলে গেল আজকের কাহিনী সম্পর্কে জানার জন্য।
ড্রয়িং রুমে পদার্পণ করতেই শেহনাজ উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো, আপু, আবারও আমাদের অভিনয় করার সময় চলে এসেছে। এবার সবচেয়ে কার্যকরী অভিনয়টা আমিই করে দেখাবো। আয়শা হতাশ শ্বাস ফেলে বলল। তুবা আবারও ট্রমাটাইজড হয়েছে? তানিয়া বলে উঠল, হ্যাঁ মা, তানজিৎ ভাইয়া ফোন করে বলল, তবে আমাদের কালকে যেতে বলেছে। আজ ভাইয়া আর রাইসা ভাবি সামলে নেবে। আমার ভাইজিটার যে কি হবে আল্লাহ জানে। আয়শা ছোট মায়ের গলা জড়িয়ে ধরে বলল, টেনশন করো না তো ছোট মা, আমরা আছি তো। আমরা থাকতে তোমার কিছুই হবে না ইনশাল্লাহ। তানিয়া সামান্য হাসল। আয়শা এক এক করে ড্রয়িং রুমের সবার দিকে তাকালো। শেহনাজ কোমরে হাত দিয়ে সোফায় বসে আছে। নিঃসন্দেহে আবারও চিটপটাং হয়ে পড়ে গিয়েছিল। মাম্মা কপালে হাত দিয়ে বসে আছে। আর সব শেষে নিজের যমজ ভাই শাবাশকে দেখল ও নিশ্চিত মনে একটা একটা করে বাদামের খোসা ছাড়াচ্ছে এবং উপরে ছুঁড়ে মুখের মধ্যে লুফে নিচ্ছে। চোখ মুখ কুঁচকে সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে আয়শা তানিয়াকে বলল, মাম্মার পোটলা ট্রেনটা তো এখানেই আছে, তা তোমার পোটলা মানে তুষার কোথায় ছোট মা? তানিয়া কিছু বলার আগেই শেহনাজ বলে উঠল, তুষার ভাই কিছু বই কিনতে গেছে। অন্যদের বেলা যেমন তেমন, কিন্তু তুষারের প্রসঙ্গ আসলেই সব তথ্য তোর থেকে পাওয়া যায়। ব্যাপার কি সেজু? শেহনাজ থতমতো খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আপু, ওনাকে যাওয়ার সময় দেখেছিলাম। একটা আলিশান লাইব্রেরিতে অনেক মানুষ, বিশেষ করে যুবক যুবতীরা নিজেদের জ্ঞানের তৃষ্ণা মেটানোর অভিপ্রায়ে এসেছে। এমন কোনো বই মনে হয় নেই যেটা এই লাইব্রেরিতে উপস্থিত নেই। একজন যুবক ঘুরে ঘুরে তার কাঙ্ক্ষিত বইয়ের উপস্থিতি খুঁজে বের করতে ব্যস্ত। অবশেষে খুঁজে পেয়ে সেটা নিতে যাবে, তখন উল্টো দিক থেকে একটা টান অনুভব করলো। যুবকটাও নিজের দিকে জোরে টান দিল। অপর পাশ থেকেও টানের জোর বেড়ে গেল। এভাবে টানাটানির এক পর্যায়ে যুবকটি সাফল্য পেল। বইটা নিচে নামাতেই একটা মিষ্টি দেখতে মেয়ের মুখ দেখা গেল, যার রাগী মুখটা সামনের যুবকটিকে দেখে মুহূর্তের মধ্যে শীতল হয়ে এলো। মুখে হাসি ফুটে উঠল। দ্রুত অপর পাশ থেকে দৌড়ে যুবকটির সামনে এসে বলল, হাই, কেমন আছেন? তুষার ফর্সা কপালে ভাঁজ ফেলে বলল, ডু আই নো ইউ? সম্ভবত না, কিন্তু আপনাকে আমি চিনি। আমরা একই হাই স্কুলে পড়তাম। আপনি তো টপ স্টুডেন্ট ছিলেন। আপনাকে কে না চেনে? ধন্যবাদ। বলে তুষার যেতে ধরলে মেয়েটি চট জলদি বলে উঠল, আরে থামুন একটু। হোয়াট? আপনার নাম্বারটা দেওয়া যাবে? না মানে আপনার থেকে সাজেশন নিতাম কিভাবে টপ করতে হয়। তুষার অত্যন্ত শীতল স্বরে বলল, আমার টপ করার একটার কারণ আমি কখনো কারোর নাম্বার চাই না, তার থেকে সাজেশন নেওয়ার জন্য। মেয়েটা থতমতো খেয়ে গেল। সেটা পাত্তা না দিয়ে তুষার আরও কয়েকটা বই নিজের ব্যাকপ্যাকে ভরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। লাইব্রেরিতে বিদ্যমান সবাই এক নজর হলেও তুষারের দিকে তাকিয়েছে। এমন লাবণ্যময়ী ফর্সা ছেলে সচরাচর দেখা যায় না। বেলকনির আধো আলোয় এক প্রবীণ দম্পতি চিন্তিত হয়ে বসে আছে, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে রাইসা ইকবাল বলে উঠল, আমাদের মেয়েটার এই পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাধিটা কবে শেষ হবে চিরকুমার স্বামী? তানজিন ইসলাম তপ্ত শ্বাস ফেলে বউয়ের গালে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, এবার বেস্ট একজন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা করাবো তোমার। সবটা আল্লাহ ভরসা। তার আগে মেয়ে যে নিজেকে আমার বাবা মনে তোমার শ্বশুর ভাবছে সেটা মিটমাট করি। দুজনে বসা থেকে উঠে রুমের বাইরে চলে গেল। ড্রয়িং রুমে যেতেই দেখল তোবা একটা সাদা পাঞ্জাবি পরে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলছে,
আমাকে মেয়েদের পোশাক পরিয়ে রেখেছিলে কেন বৌমা? মানুষ দেখলে কি বলতো শুনি? এই বয়সে এসে আমার ইজ্জত হারাতে হতো। রাইসা আর তানজিদ দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। অতঃপর রাইসা বলে উঠল, মাফ করবেন বাবা, ভুল করে ভুল হয়ে গেছে। এই ভুল আর কোনোদিন ভুলেও হবে না। আপনি আমাকে ভুল করে মাফ করে দিন। তুবা ভ্রু কুচকে বলল, কি ভুল ভুল শুরু করেছো বৌমা? রাইসা কিছু বলার আগেই তানজিদ বলে উঠল। তুবো মামনি। রাইসা ওর পায়ে আস্তে করে একটা লাথি দিতেই তানজিদ নিজেকে শুধরে নিয়ে বলল, মানে বাবা, তোমার বৌমার মাথা খারাপ হয়ে গেছে, বয়স হচ্ছে তো, তাই কখন কি বলে নিজেও জানে না। রাইসা কটমট দৃষ্টিতে তানজিদের দিকে তাকালো। তা দেখে তানজিদ ভয়ে একটা ঢোক গিলল। তুবা যে নিজেকে তানজিদের বাবা তাহির ইসলাম ভাবছে, সে হেসে উঠল। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বলল, তানজিদের বইয়ের সাথে লাগতে যেও না, এর ফল খুব একটা ভালো হবে না। আমিও তোমার মায়ের সাথে বুঝে শুনে কথা বলি। বলে আবারও সামান্য হাসলো। তা দেখে তানজিদ আর রাইসা জোরপূর্বক হাসলো, নয়তো তুবা ওদের সন্দেহ করতে পারে। তুবা হাসি থামিয়ে বলল, ও হ্যাঁ, সে কোথায়, মানে তোমার শাশুড়ি? একজন আশীর্ধ বৃদ্ধা মহিলা ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, এই যে আমি। তুবা ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে চলে গেল। তুবা ব্যতীত কেউ খেতে পারছে না, গলা দিয়ে খাবার নামতেই যাচ্ছে না। তুবা নিজের খাওয়ার পাশাপাশি বৃদ্ধা মহিলা তুলি বেগমের প্লেটে এটা সেটা তুলে দিচ্ছে। তুলি বেগম তুবার দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে ছেলে আর ছেলের বউয়ের দিকে অসহায়ভাবে তাকালেন, যারাও এক দৃষ্টিতে বিচলিত চিত্তে ওনার দিকেই তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষে তুবা নিজের দাদি মানে বউকে নিয়ে রুমে চলে গেল। দুজনে বিছানায় পাশাপাশি বসে আছে। তুবা কিছুক্ষণ পর তুলি বেগমের চুলগুলোয় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার সৌন্দর্য এখনো আমাকে মুগ্ধ করে তোলে। বৃদ্ধ বয়সে এসেও তোমার প্রতি আমার ভালোবাসা কমেনি। তুলি বেগম নিজের ফোকলা দাঁতগুলো বের করে জোরপূর্বক হাসলেন। তুবা ওনাকে টেনে নিজের বুকের উপর এনে বলল, আজ তোমার বুকে আমার বিছানা, এখনই নির্ধার তুলিয়ে যাও বউ। আজকে তোমাকে কাছছাড়া করব না আমি। তুলি বেগম দারুণ ফ্যাসাদে পড়ে গেলেন। আহাম্মক হয়ে নিজের নাতনির বুকে মাথা দিয়ে রাখলেন, যে কিনা নিজেকে ওনার স্বামী বলে দাবি করছে। কয়েক মুহূর্ত পর তুবা একটা কবিতা বলতে লাগলো। তা শুনে তুলি বেগম মনে মনে বললেন, হায় আল্লাহ, এই কবিতা উনি আমাকে শোনাতেন, এটা তুবা কিভাবে জানলো? আল্লাহ, মানছি আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না। ওনার মৃত্যুর পর প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু তাই বলে নাতনির মধ্যে নিজের স্বামীকে দেখতে চাইনি। একটা যুবতী মেয়ে কিনা নিজের স্বামী হিসাবে মানতে হচ্ছে। জীবনে এই শেষকালে এসে কি মুসিবতে পড়লাম। ওগো শুনছেন, দেখুন তুবা আপনার সতীন হয়েছে। সূর্যি মামা সবে মাত্র উকি দিয়েছে। তখনই তুবার চিৎকারে বাড়ির মধ্যবয়স্ক আর বয়স্ক মানুষ তিনজন ধরপড়িয়ে উঠে পড়ল। ঘটনা কি বোঝার জন্য দ্রুত ছুটে তুবার চিৎকারের উৎসের দিকে যেতে লাগলো। গিয়ে দেখল তুবা বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে নিজের লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে আছে। রাইসা এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? তুবা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, বৌমা, আমার চুল এত বড় কবে হলো? বিদেশি তেল রোজ লাগিয়ে দিতে নাকি আমায়? তুবার কথা শুনে তিনজনই ভ্যাবাচাকায় পড়ে গেল। এই বিষয়টা তো ভেবেই দেখেনি ওরা। কারো থেকে কোনো জবাব না পেয়ে তুবা পুনরায় বলে উঠল, ঠিক আছে তানজিদ বাবা, আমাকে সেলুনে নিয়ে চলো তো, চুলগুলো কাটিয়ে আনি। তিনজনই তৎক্ষণাৎ সমস্বরে চেঁচিয়ে উঠে বলল, না। তুবা অবাক হয়ে বলল,
কি হলো, চিৎকার করলে কেন সবাই? তুবা নিজের চুলের প্রতি কতটা সেন্সিটিভ সে বিষয়ে সকলেই অবগত। নর্মাল হওয়ার পর যদি দেখে ওর মাথায় চুল নেই তাহলে সকলকেই টাকলা বানিয়ে দেবে নিশ্চিত। ওরা তিনজন একে অপরের দিকে অস্থিরভাবে তাকাচ্ছে। এখন কিভাবে বিষয়টা সামলাবে সেটা মাথায় আসছে না। হঠাৎ তুলি বেগম বলে উঠলেন, তুবা মানে আপনি প্লিজ চুল কাটবেন না। তুবা ভ্রু কুঁচকে বলল, কেন? আসলে আপনাকে লম্বা চুলে অনেক সুন্দর লাগে। কিন্তু আমার তো লম্বা চুল পছন্দ না। আমার চুল অল্প একটু বড় হলেই বাড়ি মাথায় তুলে রাখতাম, চুল না কাটা পর্যন্ত। তুলি বেগম ঢোক গিলে ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালেন। কয়েক মুহূর্ত পর আবারও তুবার দিকে তাকিয়ে বললেন, আরে তখন আমার আবেগের বয়স ছিল, এখন বিবেকের বয়স। আমরা হলাম প্রাচীন যুগের মানুষ, আর প্রাচীন যুগে লম্বা চুল ছেলে মেয়েদের সৌন্দর্যের প্রধান আকর্ষণ ছিল। তুবা পুনরায় আয়নার দিকে তাকিয়ে নিজের চুলগুলো দেখতে দেখতে বলল, মন্দ বলনি, এতদিনে একটা আক্কেলওয়ালা কথা বলেছো। তুলি বেগম ঘোরের মধ্যে থেকে খেকিয়ে উঠে বললেন, তার মানে এতদিন বেহুদা কথা বলতাম। আপনার সাহস কী করে হলো আমাকে এভাবে অপমান করার? তানজিদ আর রাইসা আহাম্মক হয়ে মায়ের দিকে তাকালো। কণ্ঠটা নিচু করে তানজিদ দাঁতে দাঁত চেপে বলল, আম্মু, এটা তুবা, বাবা না। তুলি বেগম থতমতো খেয়ে নিজেও আস্তে করে বললেন, আসলে এত বছরের অভ্যাস তো, তাই ভুলে ধমক দিয়ে ফেলেছি। তোমার বাবার সাথে কোনো অবস্থাতেই আমি ঝগড়ায় হারবো না, যদিও সেটা তুবার মধ্যে থাকা উনি হোক না কেন। তানজিদ দীর্ঘশ্বাস ফেলে বলল। ওমেন। রাইসা তানজিদের পেটে গুতা মেরে ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। অন্যদিকে তুবা সামান্য হেসে বলল, বয়সের ভারে নিতে পড়ছো, তবুও তোমার তেজ কমেনি। মেয়ে মানুষ আসলেই ভয়ঙ্কর, বাচ্চা থেকে বুড়ি সবাই। তুলি বেগম আবারও হুঁশ হারিয়ে কিছু বলতে ধরলেই তানজিদ মাকে ইশারায় বলল, মা, এটা তুবা, নিজেকে সামলাও। তুলি বেগম লজ্জিত ভঙ্গিতে হেসে চুপ করে থাকলেন। তুবা আবারও আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা বৌমা, আমার দাড়ি? সামনের কথা কি হতে পারে বুঝতে পেরে রাইসা জোরে বলে উঠল, আরে সর্বনাশ, বাবা আপনার ওষুধের সময় হয়ে এসেছে। তুবা পিছু ঘুরে বলল, কিন্তু বৌমা আমার দাড়ি? তানজিদ তুবাকে থামিয়ে দিয়ে ওকে ধরে ধরে সোফায় বসিয়ে দিতে দিতে বলল, বাবা থামো তো, সারাদিন শুধু পটর পটর করে কথা বলতেই থাকো, তো বলতেই থাকো, কম করে কথা বলো, কবে না জানি দম আটকে যায় তোমার। তুবা আবারও গালে হাত দিয়ে দাড়ি শব্দটা উচ্চারণ করার সাথেই তুলি বেগম চিৎকার করে বললেন, এই মরার বুড়ো কি দাড়ি দাড়ি শুরু করেছেন? আপনার দাড়িতে ফ্রিতে উকুনদের বাসা ভাড়া দিয়েছিলেন, তাই সব ছিলে দিয়েছি। আর একবার যদি দাড়ির কথা বলেছেন তাহলে জিব্বা ছিলে দেব। রাইসা আর তানজিদ হতভম্ব হয়ে রাগে গজগজ করতে থাকা তুলি বেগমের দিকে তাকালো। তুবা কাঁচুমাচু মুখে বলল, দেখেছ, তোমাদের মা এই বয়সে এসেও আমাকে হুমকি দেয়। আমি খুব দ্রুতই বৃদ্ধ নির্যাতনের মামলা দিতে যাব এই বুড়ির নামে। তুলি বেগম গর্জন করে বললেন, কি আমি বুড়ি? আরে বয়স আপনার হতে পারে, কিন্তু আমি এখনো ইয়াং আছি। তানজিদ কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এখানে তো দেখছি রোগী দুইটা, এক আমার মেয়ে, দুই আমার মা। কবে না জানি আমার বাড়িটা পাগলের পরিণত হয়। একজন নিজেকে অন্য কেউ ভাবছে, আর একজন তার সাথে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ঝগড়া করছে। হঠাৎ পাশে তাকিয়ে দেখলো তুবা নেই।
ও উঠে গিয়ে তুলি বেগমের সাথে ঝগড়া করছে, আর রাইসা ওনাদের দুজনকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এসব দেখে তানজিৎ আরেক দফা নিজের কপাল চাপড়ালো। বেশ কয়েক মিনিট পর তুবা ক্লান্ত হয়ে ধপ করে তানজিতের পাশে বসে হতাশ কণ্ঠে বলল, হেরে গেছি, বারবারের মতো এবারও তোমার মায়ের কাছে হেরে গেলাম। তানজিৎ তুবার দিকে চোখ তুলে তাকালো। তুবাকে একদম তাহির ইসলামের মতোই পরাজিত সৈনিক লাগছে। উনিও ঝগড়ায় হেরে গেলে এভাবে ক্লান্ত হয়ে বসে পড়তেন। তুবার থেকে চোখ সরিয়ে তানজিৎ বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। হাসান ভিলায় সবাই ব্যস্ততার সাথে কাজ করে চলছে, কারণ তাদের গন্তব্য এখন তানিয়া ইসলামের বাবার বাড়ি, যেখানে তুবা সকলের মাথা খারাপ করে দিচ্ছে। ব্রেকফাস্ট করা শেষে সবাই যে যার রুমে চলে গেছে তৈরি হওয়ার জন্য। তানিয়া ইসলাম বোরকা পরে ড্রয়িং রুমে এসে গলা খানিকটা উঁচিয়ে বলল, বাচ্চারা দ্রুত আসো। বাবা, ধ্যাত, তুবা আমাদের না দেখতে পেয়ে ভাইয়া ভাবিকে পাগল করে দিচ্ছে, একটু তাড়াতাড়ি করো। তানিয়ার কথা শেষ হওয়ার সাথেই আয়েশা আর শেহনাজ নিচে আসতে আসতে বলল, এসে গেছি ছোট মা। ওদের পরপরই তুষার সাদা শার্ট পরে নিচে চলে এলো। শেহনাজ হাঁ হয়ে সেদিকে কয়েক পলক তাকিয়ে থাকলো। তুষার ওর দিকে তাকাতেই শেহনাজ চটজলদি চোখ সরিয়ে নিল। শিনু কিচেন থেকে আসতে আসতে বলল, তোমরা এখনো যাওনি কেন? আয়েশা ব্যঙ্গ করে বলল, কারণ তোমার রূপবতী ছেলে এখনো আসেনি মাম্মা। এখনো আসেনি? রুমে কি করছো? দেখো গিয়ে রূপচর্চা করছে। সাবাস শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে পড়ল, নিজের কাজ আমার উপর চাপিয়ে দিবি না। প্রতিদিন রাতে তুই মুখে কালি মেখে বসে থাকিস, আমি না। আয়েশা তেতে উঠে বলল, ওটা কালি না মূর্খ, ওটাকে ফেস প্যাক বলে। পাতিলের তলার কালি দিয়েই ওরা ফেস প্যাক বানায়। বেশি কথা বলবি না সাবাস। ঝগড়া শুরু হওয়ার পূর্বাভাস দেখে শিনু ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ করবে তোমরা? সব সময় শুধু কিচিরমিচির করতে থাকো। এসব বাদ দিয়ে এখন একটু তুবার বিষয়টা ভাবো। মায়ের ধমকে দুভাবন চুপ হয়ে গেল। তানিয়া ইশারা করতেই সবাই গাড়ির দিকে চলে গেল। শিনু তানিয়ার হাত ধরে বলল, ওখানে সব সামলে নিস। তোমার যেন টের না পায় তোর অভিনয় করছিস। বাড়ি ফাঁকা না থাকলে আমিও যেতাম। যাকে আঙ্কেল, তোমার খেয়াল রাখিস। তানিয়া মুচকি হেসে বাচ্চাদের কাছে চলে গেল। সাবাস সোজা গিয়ে গাড়ির পেছনের সিটে হাত পা মেলে বসে পড়ল। আয়েশা ওর পাশে গিয়ে বসে টিটকারি মেরে বলল, যতই রূপচর্চা করো না কেন, কালা মানে কালাই থাকবে। সাবাস ওর মাথায় চাটি মেরে বলল, আমার বউ হবে ধলা, আর তোকে টাকলা পেট মোটা একটা সুদর্শন বুড়ার সাথে বিয়ে দিয়ে দেব। আয়েশা রেগে গিয়ে ওর কান টেনে ধরে বলল, তোকে মেরে ফেলবো সাবাস। বাবাকে বলে তোকে কয়লার খনিতে কাজ করাতে পাঠিয়ে দেব। সাবাস আয়েশার থেকে নিজের কানকে বাঁচিয়ে ওর মাথায় টোকা মারল। এভাবে ওদের সাপে নেউলে ঝগড়া অব্যাহত থাকলো। অন্যদিকে তুষার ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। এই পরিবারের সবচেয়ে শান্ত সন্তান হচ্ছে তুষার। সহজে কারো সাথে রাগারাগি করে না। বড়রা যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে, যাকে বলে আদর্শ সন্তান। তুষারকে ড্রাইভিং সিটে বসতে দেখে শেহনাজ ওর পাশের সিটে বসার জন্য ছুটল, কিন্তু অভ্যাসবশত গাড়ির কাছাকাছি আসতেই চিটপটাং হয়ে পড়ে গেল। ওর পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, আর শেহনাজ দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে থাকলো। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় ধুলো উড়িয়ে একটা কালো রঙের কার ছুটে চলেছে। তুষার শান্ত ভঙ্গিতে গাড়ি চালানোয় মনোনিবেশ করেছে। শেহনাজ আর চোখে বারবার ওর দিকেই তাকাচ্ছে। পেছনের সিটে সাবাস আর আয়েশা ভদ্রভাবে বসে আছে। অবশ্য এর একটা কারণ আছে, সেটা হচ্ছে তানিয়া ওদের দুজনের মাঝখানে বসে আছে, না হলে ওরা দুজন শান্ত থাকার মানুষ না। সামনের দিকে দৃষ্টি অব্যাহত রেখেই তুষার শীতল গলায় আস্তে করে বলল,
তুই কি খাস না? ধূপধাস পড়ে যাওয়ার অভ্যাস কবে শেষ হবে তোর? ফ্যামিলি, একটু খাওয়া দাওয়া কর। শেহনাজ দাঁত কেলিয়ে বলল। খাবার না, স্বামীর অভাবে আমার এই অবস্থা তুষার ভাই। তুষার ভ্রু কুঁচকে ওর দিকে এক পলক তাকিয়ে বলল, তোর বলা এই কথা পিছনে 3 জন বলে দিই। শেহনাজ চোখ বড় বড় করে তুষারের পেটে চিমটি কেটে পড়ল। খবরদার না। তুষার ব্যথা পেয়ে হালকা আর্তনাদ করে উঠল। ওর আর্তনাদে তানিয়া ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বাবা? তুষার নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মামা, আসলে একটা বড় সাইজের মশা কামড় দিয়েছে। তানিয়া আর কিছু বলল না, কিন্তু সাবাস হাই তুলে বলে উঠল, তোকে মশা কামড়ানোর চক্করে আবার আমাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দিস না। কাল তো দেখলাম বোঝে না ছবির শেষের অ্যাক্সিডেন্ট হওয়ার ক্লিপটা দেখছিস। তোকে আমার একটু একটু সন্দেহ হচ্ছে তুষার। এমনিতেই আমাদের ফ্যামিলিতে রোগের অভাব নেই, তার উপর তুই আমাদের পটল তুলতে সাহায্য করিস না। তুষার মুচকি হেসে বলল, রিল্যাক্স ভাই, আমি থাকতে তোদের কোনো ক্ষতিই হবে না। আয়েশা তানিয়াকে ছাড়িয়ে সাবাসের মাথায় জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর মুখে কি বিষ ঢেলে দিয়েছিল বাবা মাম্মা? একটুও কি ভালো কথা বের হয় না? সাবাস নিজের মাথায় হাত বুলিয়ে কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মাফ করে দিলাম, যা। তোর মাফ কে চেয়েছে? তানিয়া গলা উঁচিয়ে বলল, আবারও শুরু করলে তোমরা? শিনুকে ফোন দেব নাকি পরকালে গিয়ে তোমাদের হিসাব নেব? কোনটা? সাবাস আর আয়েশা সমস্বরে বলল, একটা অপশনও পছন্দ হয়নি ছোট মা। ওদের অবস্থা দেখে শেহনাজ হাসতে লাগলো। তুষার এক পলক ওর দিকে তাকিয়ে বলল, আশীর্বাদ দিয়ে তোমার সাথে কিভাবে আচরণ করবি সেটা ভাব ভেবলি। শেহনাজ হাসি থামিয়ে প্রচণ্ড ভাব নিয়ে বলল, আমি ফুললি প্রিপেয়ার্ড। এবার আমার অভিনয় দেখে বাহবা না দিয়ে পারবেনই না তুষার ভাই, মাইন্ড ইট। দেখা যাস কি করিস। ওরা এখনো আসছে না কেন? বুড়ো হয়েছি এর জন্য আমার কথার কোনো মূল্য নেই? তোমরা আমাকে একটুও ভালোবাসো না। তুবার আক্ষেপ নিয়ে বলা কথাটা শুনে মাঝবয়সী দম্পতি দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। সকাল থেকে কম জ্বালাতন সহ্য করতে হয়নি ওদের। একটার পর একটা বিষয় সামলাতে সামলাতে ওরা নাজেহাল। এখন আবার নিজের মেয়ে মানে ফুপু তানিয়াকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তুবা আবারও কিছু বলতে যাবে, তার আগেই কলিং বেল বেজে উঠল। রাইসা হাসি মুখে ছুটে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে পরিচিত আপন মুখগুলো দেখে রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এবার তোমরা সামলাও, আমরা আর পারছি না। তানিয়া এগিয়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলল, টেনশন করিস না, আমরা থাকতে দুবার কিছু হতে দিব না। ওদের সকলকে পেছনে ঠেলে শেহনাজ তুবার মুখোমুখি গিয়ে বুকে হাত রেখে নাটকীয়ভাবে বলতে লাগলো, ও নানু, আমার নানু, তোমাকে না দেখতে পেয়ে আমার কি যে অসহ্য লাগছিল নানু, ইউ কান্ট ইমাজিন। তোমাকে এক পলক দেখার জন্য তো তাই আমি ছুটে এসেছি 7 সমুদ্র 13 নদী পার করে। সবাই হতভম্ব হয়ে শেহনাজের দিকে তাকালো। তুষার বিড়বিড় করে বলল, সত্যি বাহাবা পাওয়ার দাবিদার, ওভার অ্যাক্টিং দোকানদার। নিজের ডায়লগ শেষ করে শেহনাজ 2 হাত মেলে ছুটে তুবার দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু সবাইকে দ্বিতীয় দফায় অবাক করে দিয়ে তুবার সম্মুখে গিয়ে মুখ থুবড়ে চিটপটাং হয়ে পড়ে গেল শেহনাজ। নিজের অবস্থা বুঝতে পেরে ও লজ্জিত ভঙ্গিতে সবার দিকে তাকালো, যারা শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওকে মনে মনে ধিক্কার জানাচ্ছে। তুবা নিজের আসন থেকে উঠে শেহনাজকে গিয়ে তোলার আগেই আয়েশা আর সাভাস দৌড়ে এসে বোনকে আগলে নিল। ওরা একে অপরের সাথে ঝগড়া করলেও নিজেদের ছোট বোনকে অসম্ভব ভালোবাসে। সাভাস শেহনাজের গালে হাত দিয়ে চিন্তিত স্বরে বলল, ঠিক আছিস বনু? ব্যথা পেয়েছিস? একটু আগেই পড়ে ব্যথা পেলি, আবারও পড়লি। একটু সাবধানে চলতে পারিস না? ভাইয়ের জবাব দেওয়ার আগেই আয়েশা দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে ওর হাত পা মুখ দেখতে দেখতে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস বনু? শেহনাজ সামান্য হেসে বলল,
আমি ঠিক আছি ভাইয়া আপু, কিছু হয়নি। এই সামান্য মেঝে আমার ব্যথা দেওয়ার ক্ষমতা রাখে না। আমাকে ব্যথা দেওয়ার জন্য তো এভারেস্ট পাহাড় দরকার। সাবাস শেহনাজের গাল টেনে দিয়ে বলল। ফাগলি। তারপর দুজনে মিলে শেহনাজকে মেঝে থেকে উঠালো। শেহনাজ বোরখা ঠিক করে তুবার পাশে গিয়ে বসে পড়ল। বাকিরাও হাফ ছেড়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। তুষার শেহনাজের কাছাকাছি গিয়ে টিটকারি দিয়ে ফিসফিস করে বলল, তুই ব্যথা পাওয়ার প্রশ্নই আসে না। আমার তো মনে হচ্ছে তোর ঘাড়ে মতো চেহারা চাপে পড়ে মেজোটা আধমরা হয়ে গেছে। শেহনাজ চোখ পাকিয়ে বলল। তুষার ভাই। তুষার ওর কথায় কর্ণপাত না করে তুলি বেগমের দিকে এগিয়ে গেল কথাটা বলার জন্য। ওদিকে এতক্ষণ শেহনাজের সাথে ভালো আচরণ করলেও আয়শা আর সাবাস একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। তুবা হাসি হাসি মুখে সবার দিকে তাকাচ্ছে। সবাইকে একসাথে দেখে ও যে বেশ খুশি হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্ষণকাল বাদেও তানিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সিনোমাকে নিয়ে আসিসনি কেন? আর জামাইকে নিয়ে আসিসনি কেন? সাজিদ বাবাকেও দেখছি না। তানিয়া বলে উঠল, তুবা মামনি। সবাই চোখ বড় বড় করে তাকাতেই তানিয়া গলা খাকারি দিয়ে নিজের ভুল শুধরে নিয়ে বলল, আসলে বাবা, উনি আর সাজিদ ভাইয়া ব্যবসা সংক্রান্ত কাজ নিয়ে একটু ঝামেলায় আছেন। ঝামেলা মেটানোর জন্য একটু শহরের বাইরে গিয়েছে। আর সিনু বাড়িতে আছে। পুরো বাড়ি ফাঁকা রেখে আসা ঠিক হতো না, তাই। তুবা হতাশ কণ্ঠে বলল, আজ তোর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে বাড়ি আর ফাঁকা থাকতো না। সবার মন খারাপ হয়ে গেল। তানিয়ার চোখে তো পানি চলে আসলো। একে শ্বশুর শাশুড়ি মারা গেছে, তার উপর নিজের বাবাও বেঁচে নেই। তুষার মায়ের পাশে গিয়ে চোখের পানি মুছে দিল। তানিয়া চোখ তুলে ছেলের দিকে তাকালো। তুষার চোখের ইশারায় নিজের মাম্মাকে সান্ত্বনা দিল। গুমোট পরিবেশ মুহূর্তেই অস্থির হয়ে উঠল তুবার করা প্রশ্নে। আচ্ছা, তোবাকে কোথাও দেখছি না কেন? সবাই চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকাতে লাগলো। সবার হয়ে সাবাস গা ছাড়া ভাব নিয়ে বলল, বিয়ে দিয়ে দিয়েছি ওকে সুদূর পাহাড়ি এলাকায়। ওকে ছাড়াও স্বামী এক মুহূর্তও থাকতে পারে না, তাই ও শ্বশুর বাড়িতেই থাকে। সারাদিন স্বামীর সাথে পাহাড়ে চা বাগানে চা চাষ করে আর মাসে মাসে আমাদের কিছু পাঠিয়ে দেয়। তোমার নাচ জামাই ভালো উদার নানু। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেছে। সবাই সাবাসের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ ওর মধ্যে কিঞ্চিত পরিমাণও হেলদোল নেই। নিজের বেহুদা কথাটা বলা শেষ করে দেয়ালে হেলান দিয়ে ও শীষ বাজাচ্ছে। আয়শা তো চোখ দিয়েই ওকে আস্ত গিলে খাওয়ার পায়তারা করছে। তুবা বিচলিত কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, মানে কি? তোমরা তোবার বিয়ে দিচ্ছ কেন? আর আমাকে একবারও জন্য বললে না? তার ওপর এত দুর্গম এলাকায় বিয়ে দিচ্ছ কেন? আমার নাতনিকে যত দ্রুত সম্ভব আমার সামনে নিয়ে আসো। এসব বলতে বলতে তুবা বেশ উত্তেজিত হয়ে পড়ল। তা দেখে সবার কপালে চিন্তার ছাপ পড়ে গেল। এর প্রভাব না তুবার স্বাস্থ্যের উপর পড়ে। সবাই যখন দিশেহারা হয়ে পড়ল, ঠিক তখন তুষার লম্বা লম্বা পা ফেলে তুবাকে সোফায় বসিয়ে দিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসল। অতঃপর অত্যন্ত শীতল গলায় ধীরে ধীরে বলতে লাগলো, না প্লিজ তুমি শান্ত হও। সাবাস ভাই তোমার সাথে মস্করা করেছে। তোমাকে ছাড়া কি আমরা তোবার বিয়ে দিতে পারি বলো? আসলেই তোবা ওর বান্ধবীর সাথে স্টাডি ট্যুরে গিয়েছে, 2 দিনের মধ্যেই চলে আসবে। তুবা অবশেষে শান্ত হলো। তা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুষারের থেকে চোখ সরিয়ে তুবা সাবাসের দিকে তাকালো। অতঃপর কপট রাগ দেখিয়ে বলল, এই বাদর ছেলে, এদিকায়। সাবাসের কোনো নড়চড় নেই। তা দেখে তানিয়া চোখের ইশারায় ওকে তুবার কাছে যেতে বলল। ছোট মায়ের ইশারা মতো ও লম্বা লম্বা পা ফেলে তুবার দিকে এগিয়ে গেল। তুবা গম্ভীর কণ্ঠে বলল,
তোর মুখটা আমার সামনে নিয়ে আয়, মানে একটু ঝোঁক আমার দিকে। সাবাস ভ্রু কুচকে তুবার দিকে ঝুঁকল। তুবা আচমকা ওর গাল টেনে ধরে বলতে লাগলো, বাদর ছেলে, তুই আমার হার্ট অ্যাটাক করিয়ে দিছিলি প্রায়। কে বলবে তুই সিনেমায়ের ছেলে? সাবাস ব্যথা পেয়ে আর্তনাদ করতে লাগলো। তুবা এখনও ওর গাল টেনে ধরে আছে। এসব দেখে আয়েশা উচ্ছ্বসিত হয়ে বলল, নানু, আর একটু জোরে টেনে ধরো প্লিজ। তুমি যদি ওর গালটা টেনে ছেড়ে দিতে পারো তাহলে আমি তোমাকে আর একটা বিয়ে দিয়ে দেবো। সাবাস চোখ পাকিয়ে বোনের দিকে তাকালো। তুবা সাবাসের গাল ছেড়ে দিয়ে হেসে উঠে বলল, ও কথা বলবো না, তোমাদের নানু আমাকে 50 তলা বিল্ডিং থেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তুলি বেগম এতক্ষণ নীরব দর্শক ছিলেন। তুবার বলা কথাটা শুনে উনি মুখ ভেঙচি কেটে মনে মনে বললেন, এত এত কম উঁচু বিল্ডিং থেকে না 500 তলা বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। সাবাস গালে হাত বোলাতে বোলাতে মনে মনে বলল, তুবার বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নিব। একবার শুধু নর্মাল হ, আর আগে তো ক্লোজ ফ্রেন্ড আয়েশা ভূতনিটাকে একটা শিক্ষা দেই। বলে সাবাস দ্রুত পদে আয়েশার দিকে এগিয়ে গিয়ে ওকে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গেল। আয়েশা বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ কর, সমস্যা কি তোর? বাংলা সিনেমার ভিলেনগুলোর মতো আচরণ করছিস কেন বল? সাবাস আয়েশার গাল টেনে, এবার দেখ কেমন লাগে। আয়েশা বহু কষ্টে সাবাসের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গালে হাত দিয়ে আর্তনাদ করতে লাগলো। ক্ষণকাল বাদে ভাইয়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছি, এবার তোকে কয়লার খনিতে কামলা হিসেবে পাঠাতেই হবে। বাবাকে শুধু একবার আসতে দে। সাবাস কর্কশ গলায় বলল। আয়েশু। আয়েশাও দ্বিগুণ কর্কশ গলায় বলল, সাবাসু। আশা। নিরাশা। হতাশা। বাতাসা। চিৎকার করতে করতে দু ভাই বোনের গলা শুকিয়ে গেল। তার উপর দুজনেই ব্যথায় গাল জ্বলছে। দুজনেই চোখ মুখ কুঁচকে গালে হাত দিয়ে ব্যথা সহ্য করছে। একে অপরের সাথে চোখাচোখি হতেই হঠাৎ দুজনে ফিক করে হেসে উঠল। সবাই ছাদে বসে আছে। তুবা বর্তমানে ঘুমন্ত অবস্থায় আছে। এই সুযোগে সবাই একজোট হয়েছে কিছু সলা পরামর্শ করার জন্য। সবার নীরবতা ভাঙল তানজিদের কথায়। তুবার এই পার্সোনালিটি ডিসঅর্ডার তো আগে যেমন ছিল এখনও তেমনই আছে। এ তো ডাক্তার দেখালাম, তবুও তো কোনো উন্নতি হলো না। তুষার কিছু একটা ভেবে বলল, মামু, তুমি কোনো নতুন সাইকিয়াট্রিস্টকে সন্ধান করো, ভালো মনের উচ্চ ডিগ্রি সম্পন্ন। খোঁজ অবশ্য পেয়েছি। তুবা একটু নর্মাল হলে ওকে সেখানে নিয়ে যাব। তার আগে ওকে নর্মাল করতে হবে। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা যদি তুবার সাথে খুব নর্মাল আচরণ করি, সেটা যেমন নানুর সাথে করতাম, তাহলে ও সন্তুষ্ট হয়ে যাবে এবং আবারও তুবা আগের অবস্থায় ফিরে আসবে। তানিয়া বলে উঠল, ঠিক বলেছিস। তো তুবার সব চাহিদা আমাদের বিনা বাক্যে পূরণ করতে হবে। তুলি বেগম টিটকারি দিয়ে বলে উঠলেন, ওনাকে তোমরা চেনো না, কি সব আবদার করে বসে। আমি আর পারবো না ওনার এসব কথা শুনতে। পরে দেখা যাবে মাথায় চড়ে বসেছে। এই বুড়ো আজীবনেও ভালো হবে না। সবাই শীতল দৃষ্টিতে ওনার দিকে তাকালেন। তানজিদ কাটকাট গলায় বলল, মা, কতবার বলবো এটা তোমার স্বামী না, এটা তোমার নাতনি। প্লিজ কোঅপারেট। তুলি বেগম লজ্জিত হয়ে বললেন, কি করি বলতো, বয়স হয়েছে। এত কিছু কি আর মনে থাকে? যেখানে নিজের দাঁতই আমাকে সাপোর্ট না করে সব পড়ে গেছে, হাড্ডি আর চিবানো তো পারি না, সেখানে ব্রেন কিভাবে সাপোর্ট করবে? ওনার কথা বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। হাসি থামিয়ে তুষার গলা খাকারি দিয়ে বলল, যাকে এবার আমাদের মিশন কমপ্লিট করতেই হবে। এবং মোটা ইম্পর্ট্যান্টলি তোমার সামনে কোনো উল্টোপাল্টা কথা বলা যাবে না, সেটা শুনেও উত্তেজিত হয়ে পড়বে।
কথাটা বলে তুষার আনমনে বাদামের খোসা ছাড়িয়ে একটা একটা করে বাদাম খাওয়া সাবাসের দিকে তাকালো। তুষারের পাশাপাশি বাকিরাও ওর দিকে তাকালো। সবাইকে একসাথে তাকাতে দেখে সাবাস বাদাম খাওয়া বাদ দিয়ে ভ্রু কুঁচকে বলল। হোয়াট? সবাই সমস্বরে বলে উঠল, তুই মুখটা বন্ধ রাখিস। সাবাস এক পলক ওদের গম্ভীর মুখগুলোর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল এবং পুনরায় বাদাম খাওয়ায় মনোযোগ দিল। সবাই এবার সাবাসের থেকে চোখ সরিয়ে নিল। তুষার শান্ত দৃষ্টিতে শেহনাজের দিকে তাকিয়ে বলল, আর তুই? শেহনাজ সাবাসের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছিল। তুষারের কথা শুনেও চমকে উঠে বলল, কি? আমি তো কিছু বলিনি ভাইয়ার মতো। বলিসনি, কিন্তু তার চেয়েও বেশি কিছু করেছিস। শেহনাজ অবাক হয়ে বলল, কি? তোর ওভার অ্যাক্টিংয়ের দোকানটা একটু বন্ধ রাখিস। তোর এত সুন্দর ট্যালেন্ট দয়া করে সবার সামনে উন্মুক্ত করিস না। ইটস আমার রিকোয়েস্ট ফ্যামিলি। শেহনাজ মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, আমার মেধার মূল্য যেদিন বুঝবেন সেদিন আপনার চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। এমন সময় নিচে থেকে তুবার কণ্ঠস্বর ভেসে আসলো, তুলি আমার দাঁতের সেটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। তুলি বেগম খেকিয়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখলি এই বুড়োর কাণ্ড? এই জন্য সব চাহিদা মেটাতে বারণ করেছিলাম। 32টা দাঁত থাকার পরেও নাকি দাঁতের সেট লাগবে। তা বলি, দাঁতের সেট কি জিওবায় লাগাবেন না ঠোঁটে লাগাবেন? কেটে গেছে 3 দিন। তুষারের কথা মতো সবাই তুবার সাথে নর্মাল আচরণ করছে। অবশ্য হঠাৎ মঠাৎ তুলি বেগম খেয়েই হারিয়ে ফেলতেন, তখন তানজির মাকে টেনে অন্যদিকে নিয়ে যেত। তুবা এখন আর কোনো সন্দেহ টাইপ প্রশ্ন করে না। তানিয়ারা পরের দিনই নিজেদের বাড়িতে চলে এসেছিল। হাসান ভেলায় বয়স্করা ড্রয়িং রুমে বসে আছে। বাড়ির 2 কর্তা সোফায় বসে কফি খাচ্ছে। সাজিদ হাসান কফি খাওয়ার পাশাপাশি বই পড়ছে। চোখে একটা মোটা ফ্রেমের চশমা। ক্ষণকাল নীরবতা পালন করে মেহমেদ হাসান হাই তুলে বলল, ভাই তুই বুড়ো হয়ে গেছিস। হোয়াট এভার, চোখে চশমা না দিলে তো এখন কিছুই দেখিস না। সাজিদ কোনো উত্তর না দিয়ে বই পড়ায় মনোযোগ অব্যাহত রাখল। তা দেখে মেহমেদ টিটকারি মেরে বলল, তোকে কতবার বলেছি এত বই পড়িস না। হোয়াট এভার, এখন দেখলি তো শ্বশুর হওয়ার আগেই দৃষ্টিশক্তির 12টা বাজিয়ে ফেলেছিস। আমার মতো ট্যালেন্টেড ছেলের কথা না শুনলে তো এমনই হবে। সাজিদ বইটা পাশে রেখে মেহমেদের দিকে তাকিয়ে বলল, ব্রয়লার মুরগি, মুখটা বন্ধ রাখ। তুই যে ছোট থেকে ব্রেন ছাড়া বড় হলি, আমি কি একটা বারও তোকে সেটা নিয়ে প্রশ্ন করেছি? মেহমেদের মুখটা থমথমে হয়ে গেল। অস্ফুট স্বরে বলতে লাগলো, কুত্তার লেজ কখনো সোজা হয় না। সাজিদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। এমন সময় তুষার সাদা টি শার্ট পরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। বাবা বড় বাবাকে সালাম দিয়ে ও কিচেনে চলে গেল মাম্মা আর বড় মায়ের রান্না করা দেখতে। সেদিকে তাকিয়ে থেকে সাজিদ বলতে লাগলো, কেউ যদি জিজ্ঞাসা করে তুই জীবনে কি ভালো কাজ করেছিস, তাহলে আমি নির্দ্বিধায় বলবো, তুষারের মতো এত ডিসেন্ট একটা ছেলেকে জন্ম দেওয়া তোর জীবনের একমাত্র সাফল্য। মেহমেদ সাজিদের অপমান গায়ে না মেখে চিন্তিত স্বরে বলল, আমার না খুব টেনশন হয় ভাই। আমার আর মিস টানা টানার ছেলে এমন হওয়ার তো কথা না। হোয়াট এভার, হাসপাতালে কোনোভাবে অদল বদল হয়ে যায়নি তো আবার? আমরা অন্যের ছেলেকে মানুষ করলাম না তো? সাজিদ কঠিন দৃষ্টিতে মেহমেদের দিকে তাকাতেই মেহমেদ চুপ হয়ে গেল। আবারও 2 ভাইয়ের চোখ সিঁড়ির দিকে চলে গেল। সাবাস উস্কো খুস্কো চুলে আড়মোড়া ভেঙে নিচে নেমে আসলো। সাজিদ আর মেহমেদকে উদ্দেশ্য করে বলল, হ্যালো বয়স্ক পার্টি, বেশি বেশি করে জিম করো বুঝলে, পেটটা তো ফুলে উঠছে দিনকে দিন। কথাটা বলে সাবাস বাগানের দিকে চলে গেল স্নিগ্ধ বাতাসের অভিপ্রায়ে, কিন্তু পেছনে রেখে গেল
থতমত খেয়ে বসে থাকা দুই মধ্যবয়স্ক লোককে। মেহমেদ হতাশ শ্বাস ফেলে বলল, সাবাস যে তোর ছেলে, এতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। হুবহু তোর ফটোকপি, যদিও তোর থেকেও দুধাপ এগিয়ে। হোয়াট এভার, তোর মতো রাগী, জেদি, গম্ভীর হলেও তোর মতো চাপা স্বভাবের না। মুখে যা আছে তাই বলে দেয়, যখন তখন যেখানে সেখানে। এমন সময় কিচেন থেকে বিচলিত চিত্তে তানিয়া আর শিনু ছুটতে ছুটতে আসলো। তানিয়া বলতে লাগলো, মিস্টার হোয়াট এভার, চলুন আমরা আমার বাবার বাড়িতে। তুবা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, কোনোভাবেই ওর জ্ঞান ফিরে আসছে না। তুবার চিকিৎসায় এতদিন নিয়োজিত থাকা সাইকিয়াট্রিস্ট মিস্টার আমিনুল রহমান চেয়ারে বসে পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, বুঝলেন তানজিদ সাহেব, আপনার মেয়ে মনে হচ্ছে নর্মাল হয়ে যাবে। কয়েক ঘন্টা ওকে ঘুমাতে দিন, ঘুম থেকে উঠলে দেখবেন আবার আপনাকে বাবা বলে ডাকছে। ছেলেকে বাবা ডাকা না, আবার বাবাকে বাবা ডাকা। তানজিদ আর রাইসা ওনার সামনে বসে আছে চিন্তিত মুখে। আমিনুর রহমান আরেকটা খিলি পান মুখে দিয়ে বলতে লাগলেন, তা আমার পেমেন্টটা? তানজিদ গম্ভীর মুখে ওনার দিকে তাকিয়ে মনে মনে বলল, পারেন তো শুধু পেমেন্ট নিতেই, সবাই মিলে তুবাকে নর্মাল করি আমরা, আর শেষে এসে সব ক্রেডিট নেন এই পেট মোটা হাবিলদাররা। এই 2 বছরেও আমার মেয়ের সামান্যতম উন্নতি করতে পারেনি শালা। মনে মনে আরো কয়েক দফা গালি দিয়ে তানজিদ কাটকাট গলায় রাইসাকে বলল, বৌজান, ওনাকে ওনার পেমেন্টটা দিয়ে বিদায় দাও তো। আর এটাও বলে দাও ওনাকে আর কষ্ট করে আমার মেয়ের চিকিৎসা করতে হবে না। আমিনুর রহমানের মুখটা পাতিলের তলার চেয়েও কালো হয়ে গেল। রাইসা এসে পেমেন্ট দেওয়ার সাথেই উনি বসা থেকে উঠে বসে বললেন, আমাকে ছাড়া তো তোমাদের কোনো গতি নেই। নিজের মানসিক রোগী মেয়েকে দেখি কিভাবে সুস্থ করো। তানজিদ প্রচণ্ড রেগে গিয়ে ওনার দিকে তেড়ে যেতে ধরলেই উনি দৌড়ে পালালেন। রাইসা তানজিদকে আগলে নিয়ে বলল, রেগে যাবেন না, ওই বলদের কথা শুনে আপনি নিজের প্রেশার কেন বাড়াবেন? বউয়ের কারণে মানুষের প্রেশার বাড়ে, আর আপনার কিনা ওই হাঁদারামের জন্য প্রেশার বাড়ছে। ছে। তুবার রুমে সবাই উপস্থিত হয়েছে। হাসান পরিবার কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছে। তুবাকে নিয়েই সবাই টুকটাক কথা বলছে। হঠাৎ তুবাকে নড়তে দেখে সবাই সেদিকে সাবধানী দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যেই তুবা পিটপিট করে চোখ খুলে সবার দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তুবা তানজিদের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমি আবারও দাদু হয়ে গেছিলাম। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানজিদ মেয়ের শিওরের কাছে গিয়ে বসে ওর গালে হাত রেখে বলল, মামুনি ঠিক আছো তো? তুবা শোয়া থেকে উঠে বসলো। তানজিদ ওকে বাধা দিলেও শুনল না। এক এক করে সবার দিকে তাকিয়ে তুবা কাঁদো কাঁদো স্বরে বলল, আমি আবারও সবাইকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমার জন্য সবাইকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে বলো। তুবা অস্থির হয়ে উঠল। অবশ্য প্রতিবার নর্মাল হওয়ার পরপর এমন উত্তেজিত হয়ে যায় ও নিজেকে দোষী ভাবতে শুরু করে। ভেতরে ভেতরে অনুতপ্ততায় গুমড়ে মরে। সবাই মিলে তুবাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তানজিদ মেয়েকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুবা মামুনি, তোমার জন্য আমাদের একটুও কষ্ট হয়নি, বিশ্বাস করো সোনামা আমার। তুবা তবুও ছটফট করতে লাগলো। ব্যগ্র কণ্ঠে বলতে লাগলো, দাদি, ও দাদি, আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করিনি তো? তোমাকে আজব আজব কথা বলিনি তো? তুলি বেগম মনে মনে বললেন, কি করিসনি সেটা বল মা। তোর টর্চারে আমার 1 বছরের আয়ু কমে গেছে। স্বামীর কাছে যাওয়ার সময় আরও 1 বছর ঘনিয়ে এলো। কিন্তু মুখে বলল, না সোনা, কিচ্ছু করিসনি তুই। আমার কোনো অসুবিধায় পড়িনি।
তুবা তবুও শান্ত হলো না, অস্থিরভাবে বলতে লাগলো, তোমরা মিথ্যা বলছো, সবাই মিথ্যা বলছো। আমি 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 তো কিছুই করেছি। সাভাস বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, হ্যাঁ রে, তোবার বাচ্চা বহুত চালিয়েছিস। ভাবতে পারবি না আমাদের মাথার তার অল্পের জন্য ছিঁড়ে যায়নি। নানিকে তো বেধরম পিঠিয়েছিস, তানজিৎ মামুকে থাপ্পড় মেরেছিস, আর আমার পাছায় লাথি মেরেছিস। পুরো রুম ভার হয়ে উঠল তুবার কান্নার আওয়াজে। সাবাসের কথা শোনার পর থেকেই ও গলা ফাটিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। তানজিৎ কোনোভাবেই মেয়েকে সামলাতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে সবাই অগ্নিদৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে আছে, তবুও সাবাস নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই করেনি। ছেলের এমন আচরণ দেখে শিনু লম্বা লম্বা পা ফেলে সাবাসের কাছে গিয়ে ওর কান টেনে ধরে বলল, অসভ্য ছেলে, এসব মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? আয়শা গলা উঁচিয়ে বলল, মাম্মা, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার ছেলে লজ্জা নেই। মেয়ের কথায় মনোযোগ না দিয়ে শিনু আরও জোরে সাবাসের কান টেনে ধরে বলল, তোমার কাছে ক্ষমা চাও বলছি, এক্ষুনি যাবে। সাবাস অনিচ্ছা সত্ত্বেও তোবার দিকে তাকিয়ে আফওয়ান বলল। এতে করে তোবার কান্নার বেগ কিছুটা কমে গেল। সাবাস চাপা আর্তনাদ করে বলল, মাম্মা, ক্ষমা চেয়েছি তো, এখন অন্তত কান ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। শিনু সাবাসের কান ছেড়ে দিল। সাবাস চোখ মুখ কুঁচকে কানে হাত বোলাতে লাগলো। তোবার দিকে খানিকটা এগিয়ে গিয়ে শিনু নরম স্বরে বলতে লাগলো, তুমি তো সুভাষকে চেনোই, ও কেমন, ওর কথা একদম বিশ্বাস করবে না। ক্রন্দনরত চোখে শিনুর কথা শুনে তোবা শান্ত হলো। হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখল সাবাস শব্দ না করে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, মাম্মা মিথ্যা বলছে, বিশ্বাস করিস না, আমি যেটা বলছি সেটাই সত্যি। তা দেখে তোবার ঠোঁট কাঁপতে লাগলো, অর্থাৎ আরও এক দফা জোরে কান্না করার পূর্ব প্রস্তুতি শুরু হতে লাগলো। সাবাস ওর অবস্থা দেখে নিঃশব্দে হাসতে লাগলো। আচমকা পাশে তাকাতেই সাবাসের মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। সাজিদ ওর দিকে অত্যন্ত গম্ভীর মুখে তাকিয়ে আছে, তা দেখে সাবাস ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। সাজিদ ছেলের থেকে মুখ ঘুরিয়ে তুবাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, এতগুলো মানুষের কথা বিশ্বাস না করে তুমি ওই আহাম্মকের কথা বিশ্বাস করছো? আমরা কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি মা? তুবা অস্ফুট স্বরে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে কান্না থামিয়ে মুখে হাসি ফোটাও। তুবা এবার সামান্য হাসল, তা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে সাবাস ওই যে মাথা নিচু করেছে এখনো তোলেনি। তানজিৎ তুবার মাথায় হাত রেখে বলল, আজ তোমাকে একজন নতুন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। এবার ইনশাল্লাহ তুমি একদম সুস্থ হয়ে যাবে মামনি। একবেলা তানজিৎদের বাড়িতে থেকে হাসান পরিবার নিজেদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ড্রয়িং রুমে বসে সবাই বিকেলে নাস্তা করছে। অবশ্য সাবাস সবার থেকে দূরে আলাদা একটা জায়গায় বসে বাদাম খাচ্ছে। বাদাম ওর সবচেয়ে পছন্দের, তাই সবসময় বাদাম খায়। এছাড়াও ওর আরেকটা গুণ, দোষ হচ্ছে ও পরিবারের সাথে আড্ডায় বসে না। কেউ অসুস্থ হলে অন্য ব্যাপার, যেমনটা তুবার পার্সোনাল ডিসঅর্ডার, কিন্তু বাকি সময় একলা থাকতেই বেশি পছন্দ করে। সাবাস ব্যতীত বাকিরা একসাথে বসে খাওয়ার পাশাপাশি গল্পগুজব করছে। এমন সময় শিনুর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই ওর মুখে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। ফটাফট ফোন রিসিভ করে বলতে লাগলো, আরে ক্যারাটে কুইন, কি অবস্থা তোর? ওখানে সব ঠিকঠাক? নাবিন ভাইকে ডাক্তার দেখিয়েছিস? অপর পাশ থেকে রাইমা রহমান বলে উঠল, আলহামদুলিল্লাহ, ওনার কোনো রোগ নেই, সামান্য প্রেশার বেড়েছিল, আর কিছু না। যাকে স্বস্তি পেলাম একটু। তোর সিলেট থেকে কবে আসবি? কাল বা পরশু ওনাকে ডাক্তার দেখানোর চক্করে দুবার এই খারাপ সময়ে ওর পাশে থাকতে পারলাম না। সমস্যা নেই, তোর কাছে তো উপায় ছিল না। তা বান্ধবী, দ্রুত চলে আয় সিলেট থেকে।
রাইমা, শিনু, তানিয়া আর রাইসা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। আল্লাহর রহমতে ওদের বিয়েও প্রায় কাছাকাছি জায়গায় হয়েছে। তানিয়া আর শিনু তো দুই যা। রাইসার বিয়ে তানিয়ার ভাইয়ের সাথে হয়েছে, আর রাইমার বিয়ে শিনুর দূর সম্পর্কের ভাইয়ের সাথে হয়েছে। শিনু ফোন কেটে দিল, অতঃপর পুনরায় সকলের সাথে আড্ডায় মেতে উঠল। তুবা বর্তমানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। ও অবশ্য বাইরে বেঞ্চে বসে আছে। ভেতরে তানজিদ আর রাইসা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর ওরা কেবিন থেকে বাইরে এসে তুবাকে একলা ভেতরে পাঠিয়ে দিল। তুবা দরজা নক করে বলল, আসতে পারি? একটা ভরাট গলার কণ্ঠস্বর ভেসে আসলো। ইয়েস, কাম ইন। যুবকটা অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তুবা ভেবেছিল বয়স্ক কেউ হবে, কিন্তু যুবক কাউকে দেখে খানিকটা অবাক হয়েছে বটে। নির্দিষ্ট আসনে বসেও কেবিনটা ভালো মতো দেখতে লাগলো। টেবিলে দেখতে পেল লেখা আছে ডক্টর স্বাধীন মুত্তাকি। এরই মাঝে স্বাধীন চেয়ার টেনে ওর সামনে বসে পড়ল। প্রথমবারের মতো চোখাচোখি হতেই স্বাধীন আর তুবা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তুবা বিড়বিড় করে বলল, আরে ওনার সাথে আমার ঝগড়া অসম্পূর্ণ রয়ে গেছে। ইস, এটা একটু পরে হলে ঝগড়াটা কমপ্লিট করা যেত। স্বাধীন গলা খাকারি দিয়ে বলল, সেদিনের আচরণের কারণটা বুঝলাম। আপনার হঠাৎ আচরণে আমি ভুলেই গেছিলাম যে আমি একজন সাইকিয়াট্রিস্ট। তুবা জোরপূর্বক হাসল, কিন্তু মনে মনে বলল, কারণ আপনি গাধা। স্বাধীনকে দেখে খানিকটা বিব্রত মনে হচ্ছে, যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের বিব্রতি ভাব কাটিয়ে উঠেছে ও। তুবার সাথেও কথা বলতে যাবে এমন সময় একজন চশমা পরা বৃদ্ধ লোক কেবিনে ঢুকে পড়ল। স্বাধীন আর তুবা ওনার দিকে চকিত দৃষ্টিতে তাকালো। বৃদ্ধ লোকটি সামান্য হেসে বলল, এভাবে ঢোকার জন্য সরি, কিন্তু তোমার সাথে কিছু জরুরি কথা ছিল বাবা। স্বাধীন তড়াক করে বসা থেকে উঠে অমায়িক হাসি হেসে বৃদ্ধ লোকটার কথা শুনতে লাগলো, এমনকি তার সাথে হাসি ঠাট্টাও করলো। কয়েক মিনিট পর বৃদ্ধ লোকটি যেতে ধরলে স্বাধীন পেছন থেকে বলল, আমার জন্য বাইরে অপেক্ষা করুন, আজ একসাথে ডিনার করব। স্বাধীনের ঠোঁটের কোণে এখনো হাসি লেপ্টে আছে। তুবা কৌতূহলবশত জিজ্ঞাসা করল, উনি আপনার কে হন? কেউ না, ওনাকে কোনোদিন দেখেছি কিনা সন্দেহ। তুবা অবাক হয়ে বলল, কেউ না মানে? আপন মানুষ ছাড়া এত ক্লোজ আচরণ কেউ কারোর সাথে করে না। স্বাধীন চোখের চশমাটা ঠিক করে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল, আসলে চশমা পরা কাউকে দেখলে আমার তাকে খুব আপন আপন লাগে। মনে হয় তার সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। ইচ্ছা করে তাকে জড়িয়ে ধরে থাকি, তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে রাখি, একসাথে বসে আড্ডা দিই, খাওয়া দাওয়া করি। তুবার চোয়াল ঝুলে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, সাইকিয়াট্রিস্ট দেখছি, নিজেকে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো জরুরি। বাবা কার কাছে নিয়ে এলে আমাকে? তুবাকে বিড়বিড় করতে দেখে স্বাধীন ভ্রু কুঁচকে বলল, কিছু বললেন? তুবা স্বাভাবিক হয়ে বলল, বলছি, কিন্তু আপনার শোনার মতো কিছু বলিনি। এই কথাটা আপনার শোনা নিষেধ। কেবিনে প্রগাঢ় নিস্তব্ধতা। তুবা আর স্বাধীন মুখোমুখি বসে আছে। স্বাধীন মুখের হাসি গায়েব করে প্রফেশনাল মুডে এসে গেল। গলা খাকারি দিয়ে বলতে লাগলো, আপনার এই সমস্যার সূত্রপাত কবে থেকে? আপনার আব্বু আম্মুর থেকে শুনেছি সব, তবু আপনার মুখে আবারও শুনতে যাচ্ছি। তুবা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর লম্বা করে একটা শ্বাস নিয়ে বলতে লাগলো, আমার বয়স তখন 7 কি 8। দাদুর সাথে মিলে আমি পার্কে ঘুরতে গেছিলাম। এটা আমাদের প্রতিদিনকার রুটিন ছিল। বিকালে চলে যেতাম পার্কে আড্ডা দিতে, কিন্তু ভাবিনি এই পার্কে যাওয়া আমাদের জীবনে অমানিসা ডেকে আনবে। স্বাধীন মনোযোগী শ্রোতার ন্যায় তুবার দিকে তাকিয়ে আছে।
তুবা কিছুক্ষণ শ্বাস নিয়ে পুনরায় বলতে লাগলো, পার্ক থেকে বেরিয়ে সামনে একটা আইসক্রিমের দোকান চোখে পড়তেই আমি আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছিলাম। দাদু আমাকে পার্কের সামনে দাঁড় করিয়ে দোকানটার দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময় একটা মালবাড়ি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এদিকেই দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ এমন ঘটনা দাদু কি করবে বুঝে উঠতে পারার আগেই ট্রাকটা আমার দাদুকে আমার চোখের সামনে পিষে। তুবার গলা কেঁপে উঠল, চোখের কার্নিশ পেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। স্বাধীন এক গ্লাস ঠান্ডা পানি ওর দিকে নিঃশব্দে বাড়িয়ে দিল। তুবা তৎক্ষণাৎ গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। অতঃপর কম্পিত গলায় বলে উঠল, তখন থেকেই ট্রাকের হর্ন আমার কানে আসলেই আমি দাদুর চরিত্রে রূপান্তরিত হয়ে যাই। বলে তুবা মাথা নিচু করে নিশ্চুপ কাঁদতে লাগলো। স্বাধীন একটা রুমাল ওর দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, নিন চোখের পানি মুছুন। তুবা এক পলক স্বাধীনের মুখের দিকে তাকিয়ে ওর বাড়িয়ে রাখা হাত থেকে রুমালটা নিয়ে নিল। স্বাধীন তুবাকে একটু স্বাভাবিক করতে ইচ্ছে করে বলে উঠল, একটা কথা, চোখের পানি মুছুন ঠিক আছে, নাকের সর্দি যেন মুছে ফেলবেন না। তুবা হতভম্ব দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকালো। স্বাধীন পুনরায় বলে উঠল, আপনি যদি চশমা পরতেন তাহলে হয়তো মাইন্ড করতাম না, কিন্তু যেহেতু চশমা পরেন না তাই ভুলেও সর্দি মশার কথা কল্পনাতে মানবেন না। তুবা নিজের হতভম্ব ভাব কাটিয়ে দুষ্টু হাসি হাসল। তারপর শব্দ করে টেনে টেনে নাকে যত সর্দি ছিল সব স্বাধীনের রুমালে মুছে ফেলল। স্বাধীন চোখ মুখ কুঁচকে বলল, ছি। তুবা 32 পাটি দাঁত বের করে রুমালটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন সাইকো সাহেব, সাইকোটিস্ট সাহেব, আপনার রুমাল, যেটা আমার ডায়মন্ডের চেয়েও দামি সর্দি দিয়ে ঝরানো। স্বাধীন হাত উঁচিয়ে বলল, রেখে দিন, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। প্রথমবার আমার চেম্বারে এসেছেন, গিফট তো দিতেই পারি। শিনু আর তানিয়া ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। তানিয়া খাবার সাজানোর পাশাপাশি হাঁক ছেড়ে বলতে লাগলো, জমিদারের বংশধররা, তোমাদের ছুটি শেষ হয়ে গেছে, সেটা ভুলে যেও না। দ্রুত নিচে আসো। ভার্সিটিতে কি তোমাদের হয়ে সিনু আর আমি যাব? 4 ভাই বোন হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো, কারণ ওরা বুঝে গেছে ওদের মায়েরা খেপেছে। সবাই ভার্সিটির জন্য তৈরি হয়েই এসেছে। আয়েশা আর সাভাস 3rd ইয়ারে, তুষার 2nd ইয়ারে, আর শেহনাজ সবে মাত্র কলেজ লাইফে পদার্পণ করেছে। সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। শেহনাজ বেছে বেছে তুষারের পাশের সিটটাতেই বসেছে। সাজিদ আর মেহমেদ চলে আসলো। পরিবারের সব সদস্য উপস্থিত আছে। খাওয়ার পাশাপাশি সাজিদ বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, ভার্সিটিতে এমন কোনো কাজ করো না যেন বাসায় রিপোর্ট চলে আসে। আয়েশা তৎক্ষণাৎ বলে উঠল, সেটা সাবাসকে ভালো করে বলো বাবা। তুষার আর আমার জন্য তোমাদের কোনোরূপ ভোগান্তিতে পড়তে হবে না, গ্যারেন্টি দিচ্ছি। সাজিদ ছেলের দিকে তাকিয়ে বলল, শোনো সাবাস, ভার্সিটিতে তোমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি, ক্লাসমেট, জুনিয়র কিংবা সিনিয়রের সাথে ঝামেলা করার জন্য পাঠাইনি। সাভাস খাবার খেতে খেতে বলল, আমি জানি বাবা, কিন্তু কেউ যদি আমার বোন তো দূর অন্য কোনো মেয়েদের নিয়ে কোনো বাজে উক্তি করে, আমি ছেড়ে কথা বলবো না। মেহমেদ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, একদম ওগুলোকে মেরে হাড়গোড় ভেঙে দিবি। হোয়াট এভার, কম করে হলেও 1 মাস যেন ট্রমায় থাকে। সাজিদ চোখ পাকিয়ে তাকাতেই মেহমেদ এদিক ওদিক তাকাতে লাগলো। তানিয়াও ওর দিকে গরম চোখে তাকিয়ে আছে। সাজিদ গম্ভীর গলায় বলে উঠল, বিভিন্নভাবে একটা বিষয় হ্যান্ডেল করা যায়, সবসময় যে ঝুঁকিপূর্ণ রাস্তায় বেছে নিতে হবে তা না।
শান্তিপূর্ণভাবেও একটা বিষয়ে সামলানো যায়। মেহমেদ বিড়বিড় করে বলল, হ্যাঁ, তুই তো খুব ঠান্ডা মাথায় কাজ করতি। হোয়াট এভার, আমার ভাতিজা কিন্তু তোর রক্ত, অতএব তোর মতোই আচরণ করবে বলদ। ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে আসলো। সাভার শুরু থেকে যেভাবে খাচ্ছিল এখনও সেভাবেই খাচ্ছে। ও আদৌ বাবার বলা কথাগুলো মানবে কি না আল্লাহ মালুম। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে 4 ভাই বোন বাইরে চলে আসলো। সাভাস আর তুষার নিজেদের বাইক বের করলো। শেহনাজ ছুটে গিয়ে তুষারকে হাসি হাসি মুখে বলল, আপনার বাইকের পেছনে বসি। তুষার শেহনাজের আগ্রহী মুখটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, জি না, আমার বউ ছাড়া আমার বাইকের পেছনে ওঠার অধিকার কারণ নেই। বলেই তুষার বাইক স্টার্ট করে মেইন গেট পেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে থেকে শেহনাজ বলে উঠল, সে তো আমাকেই বসাতে হবে, তাহলে এখন এত নাটক করে লাভ কি তুষার ভাই? এমন সময় সাবাসের গলা ভেসে আসলো, সেজু দ্রুত আয়, তোকে কলেজে ড্রপ করে দিই। ড্রাইভার আঙ্কেল এখনো আসেনি অসুস্থতার কারণে, তাই আজ আমার সাথেই যেতে হবে তোকে। শেহনাজ দ্রুত পদে ভাইয়ের কাছে চলে গেল। বাইকে উঠে বসতেই সাবাস বাইক স্টার্ট দিতে উদ্ধত হলেই আয়শা 2 হাত মেলে বাইকের সামনে গিয়ে পথ আটকে বলল, আজব, আমি কিভাবে যাব? আমাকে ফেলে যাচ্ছিস কোন সাহসে? সাবাস কাট কাট গলায় বলল, কোনো ঝগড়ি মহিলাকে আমি আমার বাইকে বসাবো না। সর পাল সামনে থেকে। সাবাসের বাচ্চা, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। করবো তাতে তোর কি? শেহনাজ দীর্ঘশ্বাস ফেলল 2 ভাই বোনের ঝগড়া দেখে। অতঃপর সাবাসের কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাইয়া আপুকেও সাথে নাও। সাবাস হতাশ শ্বাস ফেলে আয়শার দিকে তাকিয়ে বলল, উঠে পড়। আয়শা দাঁত কেলিয়ে বাইকে উঠে পড়ল। তা দেখে সাবাস ব্যঙ্গ করে বলল, আকাশে উড়ার দরকার নেই, বনু বলেছে জন্য বাইকে চড়ার অনুমতি দিয়েছি, নয়তো তোর মতো কুমড়ো পটাশকে আমার বাইক তো দূর, স্টোর রুমে পড়ে থাকা আমার পুরনো সাইকেলে উঠাতাম না। একদম পরিষ্কার পিচঢালা রাস্তা দিয়ে বাইক ছুটে চলেছে। এই 18 বছরে বাংলাদেশের বেশ উন্নয়ন হয়েছে। এখন আর যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। তার পাশাপাশি মানুষও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ সচেতন হয়ে উঠেছে। তখনকার অপমানের বদলা নেওয়ার জন্য আয়শা মুখ থেকে সেন্টার ফ্রুট বের করে সেটা সাবাসের চুলে আটকে দিল। ফ্রন্ট মিররে সেটা খেয়াল করে সাবাস ব্রেক কষল। তারপর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়েশা বাইক থেকে নাম। বাইক থেকে নামবো মানে? নামতে বলেছি বেয়াদব। ভাইয়ের ধমকে আয়েশা চটজলদি বাইক থেকে নেমে পড়ল। ও নামার সাথেই সাবাস সর্বোচ্চ স্পিডে বাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেল। আচমকা এমন হওয়ায় আয়েশা হতভম্ব হয়ে গেল। হুঁশ ফিরতেই ও দাঁতে দাঁত চেপে বলল, সাবাসের বাচ্চা, দেখে নিস একটা ডাইনির সাথে তোর বিয়ে হবে, যার চোখ হবে গরুর মতো টানা টানা, চুল হবে ঝাড়ুর মতো সিল্ক, ঠোঁট হবে বন্দরে পছার মতো লাল, আর চেহারা হবে জলহস্তির মতো চিকন। সারা জীবন জামাই বউ কয়লার খনিতে কাজ করে মরিস, বলদের বলদ। রাস্তায় যেন আজ যানবাহনের অভাব দেখা দিয়েছে। ফোনে ক্যাব বুক করতে গিয়ে একটাও ফাঁকা ক্যাব পাওয়া গেল না, সব আগে থেকেই বুকড। অগত্যা মনে মনে ভাইকে কটু কথা শোনাতে শোনাতে আয়েশা ভার্সিটির দিকে এগিয়ে যেতে লাগলো। সাবাস ওকে প্রায় অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ভার্সিটিতে আসতে আসতে আয়েশার জিহ্বা বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। হাঁটুতে হাত রেখে জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে ক্লাসের দিকে ছুটে গেল। ক্লাসের সামনে এসেই ওর কদম থেমে গেল। দ্রুত আড়াল হয়ে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না এই অ্যানাকন্ডা সাপের ক্লাস আজ ফার্স্টে। অল্প একটু খুঁত পেলেই যে সাপের মতো পেঁচি পেঁচি অপমান করে, তার ক্লাসের দিনই লেট হতে হলো। আচ্ছা, জীবনটাই শেষ। বুক ভরে সাহস নিয়ে আয়েশা মুখটা একটু হাসি হাসি করে ক্লাসের সামনে এসে অত্যন্ত শীতল গলায় বলল,
মে আই কাম ইন স্যার? পুরুষালী ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো। নো, ইউ ক্যান্ট। হাতের ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, ইউ আর 20 মিনিটস লেট। কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকো। আয়েশা অনুরোধ করে বলতে লাগলো, স্যার আসলে একটু সমস্যায়। নো এক্সকিউজ, যা বলছি তা শোনো। আয়েশা হতাশ হয়ে ক্লাসের একদিকে তাকালো, যেখানে সাভাস বসে আছে। ও তাকাতেই সাভাস ওকে জিহ্বা দেখালো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সাভাসের চুলের দিকে তাকাতেই ওর কুঞ্চিত ভ্রুযুগল শুরু হয়ে এলো। সাভাসের চুলে এখনও সেন্টার ফ্রুট লেগে আছে। তা দেখে আয়েশার প্রচণ্ড হাসি পেল। হঠাৎ স্যারের দিকে নজর যেতেই ও চটজলদি ক্লাসের দেয়ালে ঠেস দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকলো। বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, অ্যানাকোন্ডা এই আধুনিক যুগে এসব পুরাতন পদ্ধতি ইউজ করে। কোথায় একটু এক্সট্রা ক্লাস করাবে তা না, কান ধরে দাঁড় করে রাখলো। যত সব। ক্লাস শেষে সবাই এক এক করে বাইরে যেতে লাগলো। সাভাস আয়েশার কাছে গিয়ে ওর মাথায় একটা টোকা মেরে বলল, এভাবে তোকে ভীষণ সুন্দর মানিয়েছে, দাঁড়া তোর একটা ছবি তুলি। বলে ফোন বের করে সাভাস ছবি তুলতে নিলেই আয়েশা ওর ফোন কেড়ে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে মেরে বলল, অলরেডি মেজাজ খারাপ, আর খারাপ করবি না সাবাস। সাভাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে ডাস্টবিন থেকে নিজের ফোনটা তুলে অন্যদিকে চলে গেল। আবারও সাভাসের চুলের দিকে নজর যেতেই আয়েশা জোরে হেসে উঠল, হাসতেই থাকলো। এমন সময় ক্লাস থেকে ওর অ্যানাকোন্ডা স্যার বেরিয়ে আসলো। ওকে হাসতে দেখে ভ্রু কুচকে গম্ভীর গলায় বলে উঠল, আজকালকার স্টুডেন্টদের একটু লজ্জা নেই। ক্লাসের বাইরে কান ধরা অবস্থাতে এইভাবে হাসতেছে। নিজেকে পরিবর্তন করো। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল। আয়েশা পেছন থেকে বলতে লাগলো, আজকালকার টিচারদেরও বলিহারি, কারোর সমস্যা থাকতেই পারে, একটু লেট হতেই পারে, তার জন্য এভাবে সবার সামনে অপমান করে কান ধরে রাখতে হবে। বিজয় আহমেদ বারিশ স্যার। বারিশ ওর বলা কথাটা শুনল কি না বোঝা গেল না। নিজের স্বাভাবিক গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও। সেদিকে তাকিয়ে আয়েশা মুখ ভেঙচি কেটে বলতে লাগলো, একদিকে আমার হাফ মেন্টাল ভাই, অন্যদিকে এই অ্যানাকোন্ডা সাপ। ড্রয়িং রুমে বসে সবাই গভীর মনোযোগে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে আছে। শিনু সাভাসের চুল থেকে সেন্টার ফ্রুট সরানোর চেষ্টা করে যাচ্ছে সেই কখন থেকে। সরিষার তেল দিয়ে বহু কষ্টে কিছুটা চুল থেকে ছাড়াতে সক্ষম হয়েছে। সম্পূর্ণটা তুলতে আরও পরিশ্রমের দরকার। অবশেষে শিনু নিজের পরিশ্রমের দ্বারা সাভাসের চুল সেন্টার ফ্রুট থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। মাঝখানে সাভাস অবশ্য বিরক্ত হয়ে বলেই ফেলেছিল, একেবারে চুলটাই কেটে ফেলো তো মাম্মা। কিন্তু শিনু শোনেনি। ছেলের চুল কাটতে কোনোভাবেই রাজি ছিল না ও। তবে এত কিছুর মধ্যে সাভাসের সব চুল তেল দিয়ে ভরে গেছে। ওর অবস্থা দেখে আয়েশা হাসতে হাসতে বলল, এমনিতেই তুই কালা চাঁদ, তার উপর মাথায় তেল দেওয়ার কারণে একদম কয়লার চেয়েও কালো লাগছে। সত্যি বলছি, কয়লার খনিতে গেলে কয়লা আর তোকে আলাদাভাবে পার্থক্য করা অসম্ভব ব্যাপার হবে। মেয়ের কথা শুনে শিনুর মাথায় রাগ চেপে গেল, প্রচণ্ড ক্ষেপে গেল। যদিও সাবাস নির্লিপ্তভাবে বসে আছে, শিনু অত্যন্ত রাগত সুরে চেঁচিয়ে উঠে বলল, এই বেয়াদব, তুমি যা তা বলবে আর আমরা সেটা হাসি মুখে মেনে নেব? কারো গায়ের কালার নিয়ে তাকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই শিক্ষা পেয়েছো পরিবার থেকে। আমি সব সময় দেখেছি তুমি ভাইয়ের গায়ের কালার নিয়ে মজা করতে থাকো। এসব কি আদৌ মজার কাতারে পড়ে? পরিবেশটা মুহূর্তেই গুমোট হয়ে উঠল। সাভাস মাকে খেপে যেতে দেখে বলল, মামা আমি কিছু মনে করিনি, তুমি শান্ত হও। তুমি কিছু মনে না করলেও আমি করেছি। ও লাই পেয়ে গেছে। ও কোন সাহসে অন্যকে অপমান করছে? ও এই শিক্ষা কোথা থেকে পেয়েছে? আমি তো দেইনি। আয়েশার চোখ ছলছল করে উঠল। কম্পিত গলায় বলতে লাগলো, আফওয়ান মাম্মা, আমি আসলে। তুমি আসলে কি? হ্যাঁ, নিজেকে শুধরে নাও আয়েশা, স্বভাব পরিবর্তন করো। আফওয়ান মাম্মা, আর কখনো হবে না।
শিনুর মাথা এখনো ঠান্ডা হয়নি। তা দেখে সাভাস শান্ত গলায় বলে উঠল, মাম্মা প্লিজ মাফ করে দাও, প্লিজ মাম্মা প্লিজ, অনেক হয়েছে। শিনু অন্যদিকে মুখ করে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম। আয়শা আরও একবার ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে শুধু তানিয়া, সাভাস আর শিনু রয়েছে। শেহনাজ আর তুষার ডিনার শেষে নিজেদের রুমে চলে গেছে। সাভাস বোনের গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আজ সবারই থেকেই ধমক খেলি। আয়শা বিছানায় আধশোয়া হয়ে বসে কোলে একটা বালিশ ধরে কান্না করছে। হঠাৎ দরজায় টোকা পড়তেই আয়শা কান্না থামিয়ে সেদিকে তাকালো। সাবাস মাথা সামান্য ঝুঁকিয়ে বলতে লাগলো, আসি নাকি আমি কানাচাঁদ জন্য আসতে দিবি না? আয়শা তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান সাওয়াজ, আমি ওভাবে বলতে চাইনি, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস ভেতরে প্রবেশ করে ওর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, হয়েছে, চুপ কর। সাবাসের হাতে খাবারের প্লেট। ও আয়শার সম্মুখে বসে পড়ল। তারপর এক লোকমা খাবার ওর মুখের সামনে ধরে বলল, নে খা। রাগ করে না খাওয়ার অভ্যাস তো তোর আদিকাল থেকে। এই সাবাস থাকতে তা আর হচ্ছে না, বুঝলি? আয়শা আবারও ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো, সত্যি বলছি সাওয়াজ, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, আমি জানি, এসব মেলোড্রামা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে তো বাল। আয়শা ক্রন্দনরত মুখেই হেসে উঠল আর ভাইয়ের হাতে খাবার খেতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে শিনু মুচকি হাসল। ওর হাতেও খাবার। তখন মেয়ের সাথে একটু বেশি রাগারাগি করে ফেলেছিল, তাই ঠান্ডা মাথায় কথা বলতে এসেছিল। কিন্তু এসে সামনে দৃশ্য দেখে ওর মন ভরে গেল। ভাই বোনকে একলা রেখেও নিচে চলে গেল। সাবাস খাওয়ানোর পাশাপাশি বলতে লাগলো, এই শোন, বেশি খুশি হয়ে যাস না আবার। আমি ফাও ফাও তোকে খাওয়াতে আসিনি। তো এক্ষুনি আমার মাথায় শ্যাম্পু করে দিয়ে আমার মুখের কালা কালা ভাবটা একটু শ্যামলা শ্যামলা করে দে তো। রাত 10টার দিকে দুই ভাই বোন বাথরুমে অবস্থান করছে। সাবাস কাঁধে একটা তোয়ালে রেখে বলতে লাগলো, ভালো করে শ্যাম্পু করে দিবি। আর হ্যাঁ, এক ফোঁটা পানি কিংবা ফেনা যেন আমার টি শার্টে না লাগে। আয়েশা মুখ ভেঙচি কাটলো, কিন্তু কিছু বলল না। প্রথমে মাথাটা ভিজিয়ে নিয়ে শ্যাম্পু মাখতে লাগলো। আলতো করে মাথায় মাসাজ করে দিতে লাগলো। সাবাস ভ্রু কুচকে বলল, তোর হাতে শক্তি নেই? নিজে হাতে খাইয়ে দিলাম, তাও শক্তি হলো না। একটু জোরে শ্যাম্পু করে দে গাথা। আয়েশা এবার সর্বশক্তি প্রয়োগ করে সাবাসের মাথায় হামলা চালাতে লাগলো। এতে করে সাবাস খানিকটা ভরকে গিয়ে বলল, গাধি, আমার মাথা কি ভর্তা বানাতে যাচ্ছিস? আক্কেল নেই তোর? আয়েশা খেপে গিয়ে বলল, তো আমি করবোটা কি? আস্তে করলেও দোষ, আবার জোরে করলেও দোষ। তুই বরং এক কাজ কর, মাথাটা খোল, তারপর নিজে ইচ্ছা মতো শ্যাম্পু করতে থাক। বেশি পেচর পেচর না করে শ্যাম্পু করে দে। ফাও ফাও খাবার এনে তোকে খাইয়ে দেইনি কিন্তু আয়শু। মনোযোগ দিয়ে নিজের কাজ কর। আয়েশার ঠোঁটের কোণে আচমকা হাসি ফুটে উঠল। এবার অত্যন্ত ডেডিকেশনের সাথে শ্যাম্পু করে দিতে লাগলো। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এসে গেল ওর। মাথার ফেনা হাতে নিয়ে সেটা সাবাসের গালে মাখিয়ে দিয়ে বলল, একদম 80 বছরের হ্যান্ডসাম বুড়ো লাগছে। সাবাস কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আয়শার বাচ্চা, তোকে বলেছি না আমার গায়ে যেন ফেনা না লাগে। তাই বলে আয়েশা সাবাসের সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। সাবাস চটজলদি বসা থেকে উঠে দাঁতে দাঁত চেপে বলল, আয়শার বাচ্চা, তোকে তো আমি। সাবাসও আয়েশার সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। আয়েশা হতভম্ব হয়ে গেল। সাবাস বাঁকা হেসে বাথরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই ঠান্ডা আবহাওয়ায় আমি আমার যমজ বোনকে রেখে কিভাবে একা গোসল করতে পারি? ঘোর অন্যায় হয়ে যেত। তুইও গোসল কর কেমন? বলে সাবাস ওর রুম থেকে বেরোতে ধরলেও কিছু একটা ভেবে ফিরে এসে বলল, আর একটা কথা,
তোর বিয়ে আমার মতোই একটা কালাচানের সাথেই হবে, দেখিনিস। এটাকে আমার অভিশাপ ভাবিস না, এটা আমার পক্ষ থেকে তোর জন্য দোয়া। প্রতিদিন নামাজে আমি তোর জন্য এটাই দোয়া করি। কথাটা বলে সাবাস দোতলা থেকে 3 তলায় চলে গেল। অন্যদিকে ফেনায় মাখামাখি হয়ে থাকা আয়েশা ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পড়াশোনা কমপ্লিট করে তুবা বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে নজর যেতেই ওর মুখে হাসি ফুটে উঠল। স্বাধীনের রুমালটা ওখানে অযত্নে পড়ে আছে। তুবা বিছানা থেকে নেমে সেদিকে এগিয়ে গেল। রুমালটা হাতে তুলে বলতে লাগলো, ঝগড়া কমপ্লিট করতে না পারলেও আপনাকে অন্যভাবে হেনস্থা করতে পেরে আমি গর্বিত। তবে রুমালটা আপনার পকেটে রাখতে পারলে পৈশাচিক মজা পেতাম। যাকগে, ব্যাপার না। কিছু একটা ভেবে তুবা রুমালটা নিয়ে বাথরুমে চলে গেল। তারপর খুব সুন্দর করে নিজের হাতে রুমালটা ধুতে লাগলো। যদিও ওয়াশিং মেশিন ছিল, আজ কেন জানি নিজ হাতে ধুতে ইচ্ছে করলো। ধোয়া শেষে তুবা হেয়ার ড্রায়ার দিয়ে রুমালটা শুকাতে লাগলো। নিজের কাণ্ড দেখে তুবা নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলতে লাগলো, বাহ, ক্যা সিন হ্যাঁ। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলের জায়গায় ভেজা রুমাল শুকানো, বাহ। রুমালটা শুকিয়ে তুবার রুমালটার উপরে সুই সুতা দিয়ে কিছু একটা করতে লাগলো। করা শেষে হেসে উঠে বলল, যার রুমাল তার নাম তো লিখতে হবে, তাই না সাইকো সাহেব? তুবার রুমালটা নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর রুমালটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ হুঁশ ফিরতেই ও থতমতো খেয়ে গেল। গলা খাঁকারি দিয়ে নিজেই নিজেকে বুঝে দেওয়ার জন্য বলতে লাগলো, এটা উনি আমাকে গিফট দিয়েছে। গিফট পাওয়া জিনিস আমি কেন অবহেলায় রাখবো? তাই পরিষ্কার করছি। আর রুমালটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার উপরে একটু নকশা করছি। তোমার ভেতর থেকে হঠাৎ একজন সত্তা বলে উঠল, নকশা তো করছিস না, সাইকো লিখছিস। লিখছি তো কি হয়েছে? আরে যেন বুঝতে পারি যে এই সাইকো সাহেবের থেকে পাওয়া গিফট। অন্য গিফটে তো আগে কখনো লিখিসনি, কারণ ওরা সাইকো ছিল না। যা, মেনে নিলাম, কিন্তু রুমালটার দিকে তাকিয়ে হাসছিলে কেন? আজব। আমার দাঁত, আমার মুখ, আমার গলা, আমি হাসবো তাতে তোর কি রে? এই স্বাধীন দেশে কি আমরা এটাই চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীনতাই চাইছিলাম যেখানে হাসার অনুমতি নেই? সত্তাটা বাঁকা হেসে বলল, কি বললি? স্বাধীনতা? তোমার বিরক্ত হয়ে চাপা আর্তনাদ করে বলল, বেরিয়ে যা বেয়াদব, এখনই বেরিয়ে যা, নয়তো এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। মাম্মা, আমি নীরের সাথে আজকে একটু কলেজ শেষে ঘুরতে যাব, তাই ফিরতে দেরি হবে। শেহনাজের কথা শুনে শিনু বলল, আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি যেন না হয়, সাবধানে থাকবে, ঠিক আছে? ওকে মাম্মা। শেহনাজ খুশি মনে যেতে ধরতেই শিনু পুনরায় বলে উঠল, ও হ্যাঁ, নীরকে আমাদের বাসায় নিয়ে এসো। কতদিন থেকে মেয়েটাকে দেখি না। রাইমার নবীন ভাইয়ের সাথে আমি কথা বলে নিব। শেহনাজ সম্মতি জানিয়ে খুশিতে ছুটতে ছুটতে সদর দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ অভ্যাসের দাস হয়ে ধরুম করে চিৎপটাং হয়ে পড়ে গেল। শিনু দৌড়ে ওর কাছে গিয়ে ওকে তুলল। শেহনাজ 32টা দাঁত বের করে হাসছে। শিনু গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার গায়ে এই লোশনের জায়গায় সিমেন্ট মাখানো উচিত ছিল আমার, তাতে যদি একটু শক্তি পাও। শেহনাজ এখনো 32 পাটি দাঁত বের করে হাসছে। তা দেখে শিনু বলে উঠল, দাঁত বন্ধ করে নিজের চিৎপটাং হয়ে যেখানে সেখানে পড়া বন্ধ করে দাও, বুঝলে? আয়েশা আসতেই শেহনাজ আপুকে নিয়ে ড্রাইভার আঙ্কেলের কাছে চলে গেল। সাবাস নিচে নামতে নামতে বলল, সেজু আবারও পড়ে গিয়েছিল নাকি মাম্মা? শিনু হতাশ শ্বাস ফেলে বলল, হ্যাঁ।
সাবাসও দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মাম্মা, রাইমা খালামণিরা সিলেট থেকে ফিরেছে? কাল বিকেলেই চলে এসেছে। নীরের সাথে শাহেনাজ আজ ঘুরতে যাবে। সেই খুশিতে আটখানা হয়েই তো ও উল্টে পড়লো। সাবাস ভ্রু কুঁচকে বলল, ঘুরতে যাবে মানে? ওরা কোথায় যাবে? কার সাথে যাবে? কিভাবে যাবে? তুষার সাবাসের পাশে এসে বলল, ভাই এক এক করে প্রশ্ন কর, বড় মাকে নিঃশ্বাস তো নিতে দে। শিনু হেসে উঠে বলল, সমস্যা নেই, ড্রাইভার চাচার সাথেই যাবে। সাবাস বিড়বিড় করে বলল, ড্রাইভার আঙ্কেলের উপর না জানি আজ কি লেভেলের অত্যাচার করে এরা। একবার তো ওদের ঘুরতে নিয়ে গিয়ে আমি ফ্যাসাতে পড়ে গিয়েছিলাম। ওরা জেদ শুরু করেছিল কুত্তার পিঠে চড়ে বেড়ানোর জন্য, শেষে ঠাঁটিয়ে দুটোকে দুটা করে চর মেরে ফেরত এনেছিলাম। স্বাধীনের সাজেস্ট করা মেডিসিন খাওয়ার পর থেকে তোবা নিজের মধ্যে একটু উন্নতি অনুভব করছে বইকি। ভার্সিটির ক্লাস শেষে আয়শার সাথেও ক্যাম্পাসে বসে আছে। পিঠাপিঠি বয়সের হওয়ায় ছোট থেকেই আয়শা আর তুবার সম্পর্ক অনেক গাঢ়। ওরা বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কিংবা আপন বোনও বলা যেতে পারে। আয়শা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুবারে এই পড়াশোনা আর সহ্য করতে পারছি না। কবে না জানি আমার জানটা ফাকাত করে উড়ে যায়। তুবা মুচকি হেসে বলল, এতটাও জটিল না যতটা তুই বলছিস। তুই তো বলবি, কারণ তুই তো ক্লাসের টপার, টপ 10-এ তোর স্থান। আর আমি কোনো মতে গড়াগড়ি দিয়ে পাশ করা স্টুডেন্ট। আরে আপু, এভাবে বলছিস কেন? তুই না অনেক ট্যালেন্টেড। হয়েছে, চাটু মারতে হবে না। আমার সব থেকে খারাপ লাগে কি ভেবে জানিস? ওই অ্যানাকন্ডা স্যারের সাবজেক্টে আমার নলেজ 0, আর সেই সুযোগে ওই ব্যাডা আমাকে যখন তখন ক্লাসে সবার সামনে অপমান করে। সাব্বাস, ভাইয়া না তাদের ক্লাস টপার? তার কাছ থেকে সাহায্য নিতে পারিস না? আয়শা মুখ ভেঙচি কেটে বলল, ওর থেকে সাহায্য নেওয়ার চেয়ে অপমান সহ্য করা বেশি ভালো। আমি পড়াশোনা কম পাওয়ার এতটাও দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে সাবাসের রেজাল্ট দেখে। ও কেন ক্লাসে সেকেন্ড পজিশনে থাকতে গেল? তোবা হাসতে লাগলো। এমন সময় পাশের কিছু মেয়ের কথা ওদের কানে আসলো। বাড়ির স্যার কি সিঙ্গেল? সিঙ্গেল হলে আমি চান্স মারবো ভাই। সিঙ্গেল থাকলেও তোকে পাত্তা দেবে না। বাড়ির স্যারের স্ট্যান্ডার্ড উঁচু লেভেলের, যেমন আমি। নিজেকে নিয়ে খুব গর্ব, তাই না? তোর দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তোর মুখ দেখলে বউ মিশে যাবে বাড়ির স্যারের। ওদের কথোপকথন শুনে আয়শার চোখ মুখ কুঁচকে গেল। তুবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কোনো ইয়াংস্টার দেখলেই এই মেয়েগুলো ছ্যাঁচড়ামো শুরু করে দেয়। এদের টেস্ট এত নিচু মানের কেন? তুবা দুষ্টু হেসে বলল, কেন তোর পছন্দ হয় না আপু? আয়শা মনে হচ্ছে জীবনের সবচেয়ে কুৎসিত কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা ভান করে বলল, আমাকে পাগলা কুত্তায় কামড়ে দিয়েছে নাকি? নিজের টেস্ট এত নিচুতে নামাতে চাই না আমি। স্যারের বয়স মনে করো 31 বা 32 হবে, তো সেই হিসাবে স্যার আমার চাচু আর ভাইয়ের মাঝখানে সম্বন্ধের কেউ। এই সম্পর্কের নাম বল দেখি। আয়শা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাচা। তুবা জোরে হেসে উঠে বলল, বলে জোরে জোরে হাসতে লাগলো। এমন সময় সাভাস এসে আয়শার মাথায় টোকা মেরে বলল, বারিশ স্যার তোর ভাঁচা? হঠাৎ মাথায় টোকা পড়ায় আয়শা প্রচণ্ড ব্যথা পেল। মাথায় হাত দিয়ে রাগে গজগজ করতে করতে সাভাসের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? স্বাভাবিকভাবে কথা বলা যায় না? সবসময় মাথায় টোকা মারিস কেন? তোর বউকে জ্বালানোর আগে আমি মরতে চাই না। সাভাস সে প্রসঙ্গে না গিয়ে বলতে লাগলো, এমনিতেই বারিশ স্যার তোর প্রতি ভীষণ বিরক্ত, আর তার উপর তুই তাকে ভাঁচা বলেছিস। আমি এখনই স্যারকে বলে দেব যাতে তোর ওপর এবার একটা বোমা মেরে দেয়, তাহলে আমি একটু শান্তি পাবো। বলে উল্টো ঘুরে হাঁটতে ধরলে আয়শা দৌড়ে ওর সামনে গিয়ে 2 হাত মেলে বলল, খবরদার সাবাস, আমার সাথে পাঙ্গা নিবি না। আমি তো নিবই।
কথাটা বলে সাভাস ছুটল। আয়েশাও ওর পিছু পিছু ছুটল। পুরো ক্যাম্পাস ছোটাছুটি করলেও আয়েশা সাবাসের নাগাল পেল না। হঠাৎ সাবাসকে থামতে দেখে আয়েশা ওর কাছে চলে আসলো। নরম স্বরে বলতে লাগলো, এই না প্লিজ। সাবাস মিটিমিটি হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে আছে। আয়েশা সাবাসের দিকেই নজর অব্যাহত রেখেছিল, তাই সামনের দিকে তাকায়নি। সাবাসকে সামনের দিকে তাকিয়ে হাসতে দেখে আয়েশাও সেদিকে তাকালো। তাকানোর সাথেই ওর চোখ বড় বড় হয়ে গেল। বারিশ টান টান হয়ে ওদের সম্মুখে দাঁড়িয়ে আছে। সাবাস জোরে একটা সালাম দিল। বারিশ শান্ত স্বরে সালামের জবাব দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে সাবাস কিছু বলতে যাবে, তার আগেই আয়েশা ওর মুখে নিজের এক হাত চেপে ধরল আর অন্য হাত দিয়ে ওর শার্ট খামচে ধরে বিব্রত ভঙ্গিতে বারিশকে সালাম দিয়ে সাবাসকে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল। বারিশ ওদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কিছু দূর যেতেই সাবাস নিজেকে আয়েশার থেকে ছাড়িয়ে নিয়েছে। অতঃপর আয়েশার মাথায় টোকা মেরে কিছু বলতে লাগলো, আর প্রতিক্রিয়া হিসেবে আয়েশাও সাবাসের গাল টেনে ধরল। এসব দৃশ্যই বারিশ দেখতে লাগলো যতক্ষণ পর্যন্ত না ওরা অদৃশ্য হলো। সাবাস নিজের রুমে সামান্য এক্সারসাইজ করে নিজের ঘর্মাক্ত শরীরটা ঠান্ডা করার জন্য দোতলার বেলকুনির দিকে চলে গেল, কারণ ওখানে সবচেয়ে সুন্দর বাতাস পাওয়া যায়। ওই বেলকুনির সামনে অনেক ফুলের গাছ রয়েছে। বেলকুনির দিকে এগিয়ে যেতে ধরতেই হঠাৎ কারো সুমধুর রিনরিনে হাসির আওয়াজ ওর কানে ভেসে আসলো। সাবাসের কদম থেমে গেল। পায়ের দিক পরিবর্তন করেও ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সবাই মিলে কাউকে ঘিরে গোল হয়ে বসে গল্প করছে। সাবাস ভ্রু কুঁচকে উকিঝুঁকি দিতেই একটা মায়াবী মুখ বিবর ওর চোখের সামনে ভেসে উঠল। এক পা করে সেদিকে এগিয়ে যেতে লাগলো। বেছে বেছে নীরের সামনের সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। কারো আগমনে সবাই চকিত দৃষ্টিতে পিছু ঘুরে তাকালো। বাকিদের চোখকে অবজ্ঞা করে সাবাস নির্দিষ্ট চোখের মালিককে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস নিকি? সিলেটে কেমন কাটলো এই কয়দিন? নীর মুচকি হেসে বলল, আচ্ছা। বলে সাবাস নিজের ফোন ঘাঁটতে লাগলো। ওর পরনে টি শার্ট, যেটা ওর ঘামের কারণে শরীরে চিপকে আছে, কপালেও ফোঁটা ফোঁটা ঘামের দর্শন পাওয়া যাচ্ছে, কিন্তু ওর ঠোঁটের কোণে লেপ্টে আছে অস্পষ্ট হাসি। আয়েশা ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তোর না আড্ডা অপছন্দ? তাহলে এখানে কি করছিস? ভাগ এখান থেকে। সাবাস ফোনে চোখ নিবদ্ধ রেখেই বলতে লাগলো, আমার ইচ্ছা, আমি যেখানে মন চায় সেখানেই গিয়ে থাকবো। দরকার পড়লে গাছের ডালে ঝুলে বান্দরের সাথে সেলফি তুলবো। দরকার পড়লে শার্কের পিঠে চড়ে সমুদ্র পথে পাড়ি দিব। আগ্নেয়গিরির লাভায় ডিম ভেজে খাবো। পাখির সাথে সুখ দুঃখের আলাপ করব। তাতে তোর কি রে? সাবাসের কথা শুনে আয়েশা ব্যতীত সকলে হেসে উঠল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, বলদ। হাসি বাদ দিয়ে শেহনাজ নীরকে বলল,